হ্যালো বন্ধুরা, সায়েন্স উইথ ক্ল্যারিটি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আমি পদার্থবিদ্যা তথা বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং বিভিন্ন বিষয়ে তোমাদের ধারণা পরিষ্কার করার চেষ্টা করব। আমি তোমাদের ক্লাস 12-এর স্থিরতড়িতের মেডিকেল এন্ট্রান্স নিটে পড়া বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম। আজকে আমি সেটাকেই কন্টিনিউ করব। আমি তোমাদের আগের দিন 20 পর্যন্ত করেছিলাম এই প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনের। আজকে আমি 21 নাম্বার থেকে করাবো, কিন্তু সেটা করানোর আগে কিছু কথা আমি বলে দিই। এই ভিডিওটা যে শুধুমাত্র যারা নিট পরীক্ষা দেবে তাদের জন্য যে শুধু তা নয়, এটা ক্লাস 12-এর যে কোনো স্টুডেন্টই দেখতে পারে, তাদেরও ভালো হবে। যে ক্লাস 12-এ যে তোমাদের পরীক্ষা হবে, বোর্ডের যে পরীক্ষা, সেটার জন্য এই কোয়েশ্চেনগুলো খুবই হেল্পফুল হবে। তারাও এই ভিডিওগুলো দেখবে, বা যেই যারা পরীক্ষা দেবে তারাও এই ভিডিওগুলো দেখতে পারো। ক্লাস 12-এর যে কোনো স্টুডেন্টের জন্যই এই ভিডিও। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আগের দিন আমি করিয়েছিলাম, আর একবার আমি একটু বলে দিই। আমার মনে হচ্ছে আগের দিন যেটা আমি বুঝিয়েছিলাম সেটা একটু ভালোভাবে একটু বলে দেওয়া দরকার, অনেকে হয়তো বুঝতে পারেনি। সেই জন্য আমি এই কোয়েশ্চেনটা আরেকবার বলে আমি 21 নম্বর কোয়েশ্চেন থেকে তোমাদের করাবো আজকে। এখন দেখো, এখানে এই কোয়েশ্চেনটাতে বলেছিল, প্রথম কোয়েশ্চেনটাতে, যে এখানে একটা তড়িৎ দ্বিমেরু আছে। তড়িৎ দ্বিমেরুটা প্রথমে তড়িৎ ক্ষেত্র বরাবর ছিল। এই ডাইপোল মোমেন্ট ইজ এ ডাইপোল উইথ ডাইপোল মোমেন্ট এত ইজ অ্যালাইন্ড মানে ওই বরাবর থাকা, উইথ দ্য ডিরেকশন অফ এ ইউনিফর্ম ইলেকট্রিক বিল। একটা তড়িৎ দ্বিমেরু প্রথমে সুষম তড়িৎ ক্ষেত্র বরাবর ছিল, এই বরাবর তড়িৎ ক্ষেত্র ছিল, তড়িৎ দ্বিমেরুটাও এই বরাবর ছিল প্রথমে। তারপরে সেই তড়িৎ দ্বিমেরুটা ঘুরে 60 ডিগ্রি ঘুরে গেল। কার সাথে? এই এর সাথে আমি 60 ডিগ্রি কোণে ওকে ঘুরিয়ে দিলাম। তড়িৎ দ্বিমেরুটা এখন কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি কোণে আছে। এই ঘোরানোর জন্য স্থিতিশক্তির পরিবর্তন কতটা হয়েছে সেটা আমাকে বের করতে হবে এখানে। এই অঙ্কটা যখন আমি আগে করিয়েছিলাম আগের দিন, সেখানে আমি দেখবে কৃতকার্য বের করেছিলাম। আমি কিন্তু স্থিতিশক্তির পরিবর্তন ওইভাবে ডিরেক্টলি বের করিনি। তাহলে তোমাদের মনে অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে যে কেন আমি এখানে কৃতকার্য বের করলাম, স্থিতিশক্তির পরিবর্তন বের করতে বলেছে তো। আসলে যদি একটা সংরক্ষী বলক্ষেত্র হয়, সংরক্ষী বলক্ষেত্রের উদাহরণ হচ্ছে তড়িৎ বলক্ষেত্র। সংরক্ষী বলক্ষেত্রের উদাহরণ হচ্ছে আমাদের যে তোমার মহাকর্ষীয় বলক্ষেত্র, এটা হচ্ছে সংরক্ষী বলক্ষেত্র। এই সংরক্ষী বলক্ষেত্রে যে কৃতকার্যটা হয় সেটাই স্থিতিশক্তির পরিবর্তনের সাথে সমান হয়। তাই আমি এই কৃতকার্যের ফর্মুলা দিয়েই স্থিতিশক্তির পরিবর্তনটা বের করে ফেলেছিলাম। এখন তুমি যদি চাও যে স্যার আপনি একটু ভেরিফাই করে দিন তো যে স্থিতিশক্তির পরিবর্তনটাই কৃতকার্যের সাথে সমান হবে, একটু দেখিয়ে দিন, তাহলে ভালো হয়। সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। যে এখানে আমাকে স্থিতিশক্তির পরিবর্তন বের করতে হবে। পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, সেই চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি আমাকে বের করতে হবে। স্থিতিশক্তির পরিবর্তন কতটা হচ্ছে এই ডাইপোলটার, তড়িৎ দ্বিমেরুটার ঘুরে যাওয়ার জন্য, সেটা তোমাকে বের করতে হবে। প্রথমে তড়িৎ দ্বিমেরুটা কত অ্যাঙ্গেলে ছিল? থিটা অ্যাঙ্গেলে ছিল, তড়িৎ দ্বিমেরু বরাবর ছিল। তারপরে সেটা কত অ্যাঙ্গেলে চলে গেছে? থিটা এফ অ্যাঙ্গেলে চলে গেছে। প্রথমে তড়িৎ দ্বিমেরুটা এইভাবে ছিল, তারপরে তড়িৎ দ্বিমেরুটা এইভাবে চলে গেছে। তাহলে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর যে তড়িৎ স্থিতিশক্তি হয় তার রাশিমালা কী হয়? তার রাশিমালা হয় পিই কস থিটা মাইনাস পিই কস থিটা। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তির রাশিমালা। তাহলে ফাইনাল অবস্থায় স্থিতিশক্তি কত এখানে? ফাইনাল অবস্থায় স্থিতিশক্তি হচ্ছে এখানে মাইনাস পিই কস থিটা এফ, কারণ ফাইনাল অবস্থায় কোনটাকে আমি বলছি? থিটা এফ। আর প্রথমে কোনটাকে বলছি? থিটা আই। তাহলে প্রথমের স্থিতিশক্তি কত? মাইনাস পি কস থিটা আই। তাহলে ফাইনাল অবস্থার স্থিতিশক্তি থেকে শুরুর স্থিতিশক্তি যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমি কী পাবো? স্থিতিশক্তির পরিবর্তন পাবো। তাহলে সেটা কী হবে আমাদের? মাইনাস পি কস থিটা এফ প্লাস কী হবে? পি কস থিটা আই। তাহলে এখানে যদি আমি পিকে কমন নিই, তাহলে আমাদের কত হয়ে যাবে? পিই ইন্টু কত হয়ে যাবে? কস থিটা আই মাইনাস কস থিটা আই। এটাই দেখো, এটা হচ্ছে স্থিতিশক্তির পরিবর্তন কতটা হয়েছে তার সূত্র। আবার এটাই কিন্তু এখানে কৃতকার্যের রাশিমালাও বটে, কারণ কৃতকার্যের রাশিমালাটাও এটাই আসে, পি ইন্টু কস থিটা আই মাইনাস থিটা এফ। থিটা আই ওখানে 0 ছিল, প্রথমে ইলেকট্রিক ফিল্ড বরাবর ছিল, তাই থিটা আই 0, তারপরে থিটা এফ 60 ডিগ্রি এখানে বসিয়ে দাও, তাহলেই তুমি কৃতকার্যও পাবে, আবার স্থিতিশক্তির পরিবর্তনটাও পাবে। ঠিক আছে, এটা একটু ভালো করে বুঝিয়ে দিলাম। আগের দিন আমি শুধু কৃতকার্য বের করে অঙ্কটা করে ফেলেছিলাম, বলিনি অতটা ভালো করে। আজকে আমি বলে দিলাম যে কৃতকার্য সমানই এখানে স্থিতিশক্তির পরিবর্তন হবে, যেহেতু এই তড়িৎ বলক্ষেত্র একটা সংরক্ষী বলক্ষেত্র। ঠিক আছে, এই যে 2 নম্বর যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু জেই মেন্সেও পড়েছিল, এটা নিটেও পড়েছিল, জেই মেন্সেও কিন্তু এসেছিল। ঠিক আছে, আবার এটা 12-এও আসতে পারে, ক্লাস 12-এও আসতে পারে, সেই জন্য এই ভিডিওগুলো সবার জন্যই। ঠিক আছে, ওকে, দেখো তাহলে এবার 21 নম্বর কোয়েশ্চেন থেকে আমি তাহলে করাচ্ছি আজকে।
যেহেতু আগের দিন 20 নম্বর পর্যন্ত করিয়েছিলাম, 21 নম্বর থেকে করাচ্ছি আজকে। দেখো এখানে বলেছে শর্ট, ভালো করে দেখো, শর্ট কথাটা ইম্পর্টেন্ট, খুব ক্ষুদ্র একটা ক্ষুদ্র ইলেকট্রিক ডাইপোল আছে এখানে, হ্যাজ এ ডাইপোল মোমেন্ট, এর তড়িৎদ্বিমেরু ভ্রামক কত সেটা বলে দিয়েছে। তাহলে একটা ক্ষুদ্র তড়িৎদ্বিমেরু, তার তড়িৎদ্বিমেরু ভ্রামকের যে মান সেটা তোমাকে এখানে বলে দিয়েছে কত, এটা সেটা হচ্ছে এইটা। এবার বলেছে দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু দ্য ডাইপোল, এই তড়িৎদ্বিমেরুটার জন্য, ডাইপোল মানে এখানে তড়িৎদ্বিমেরু, অ্যাট এ পয়েন্ট অ্যাট এ ডিস্টেন্স অফ 0.6 মিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য ডাইপোল সিচুয়েটেড অন এ লাইন মেকিং অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য ডাইপোল এক্সিস কত হবে। তাহলে এই ডাইপোলের অক্ষের সাথে, এটা যদি ডাইপোল হয়, ক্ষুদ্র ডাইপোল, এটা একটা ক্ষুদ্র ডাইপোল, খুব ক্ষুদ্র, এই ক্ষুদ্র ডাইপোলের সেন্টার থেকে অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে, অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে একটা পি পয়েন্টে তড়িৎক্ষেত্র বের করতে বলেছে, যে পি পয়েন্টটা এই সেন্টার থেকে 0.6 মিটার দূরে আছে। তাহলে ওই পি পয়েন্টে আমাকে কি বের করতে হবে, তড়িৎক্ষেত্র বের করতে হবে, যে পি পয়েন্টটা অক্ষের সাথে, তড়িৎদ্বিমেরুটার অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে 0.6 মিটার দূরে আছে। তাহলে পি পয়েন্টে আমাকে কি বের করতে হবে, ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে হবে, তড়িৎ বিভব বের করতে হবে। তাহলে তড়িৎ বিভবের রাশিমালা কি, আর থিটা কোণে তড়িৎ বিভব বের করার সূত্র কি, আর থিটা কোণে তড়িৎ বিভব বের করার সূত্র হচ্ছে যে পি কস থিটা বাই কী হবে 4πε0 ইন্টু কী হবে আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আর থিটা অবস্থানে তড়িৎ বিভব বের করার সূত্র। তাহলে এবার যদি আমরা মানগুলো ডিরেক্টলি বসিয়ে দিই তাহলে উত্তর পেয়ে যাবো আমি 1/4πε0 মানে কত, 1/4πε0 মানে 9 × 10⁻৯, সেটা বসিয়ে দিলাম। পি এর ভ্যালু বসিয়ে দেবো, পি এর ভ্যালু কত এখানে 16 × 10⁻৯, ঠিক আছে। আচ্ছা, আর কস কত ডিগ্রি কত অ্যাঙ্গেলে বের করতে বলেছি, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে কত হবে, কস কী হবে 60 ডিগ্রি ইন্টু কত হবে 1/r²। আর কস 60 ডিগ্রির মান কত, হাফ। আমি একবারে সেই জন্য এখানে হাফ বসিয়ে দিচ্ছি, যে কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। আর এখানে কত হবে 1/r², আর মানে কত এখানে 0.6 ছিল, 0.6 এর স্কোয়ার করলে কত হবে 0.36, সেটাকে আমরা এইভাবে লিখবো 36 × 10⁻²। সবসময় এইভাবে লেখা অভ্যাস করবে, এই 10⁻⁴ করে লেখা অভ্যাস করবে, এটা খুবই ভালো অভ্যাস, তাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে 36 ইন্টু কত হবে 10⁻²। তাহলে এইখান থেকে আমরা কি পেয়ে যাবো, বিভবের মান কত সেটা আমরা পেয়ে যাবো, কত ভোল্ট সেটা আমাদের পেয়ে যাবো। এখানে দেখো 10⁻৯ আছে, এখানে 10⁻+9 আছে, এটা তোমাকে 10�0 দেবে, 10⁻1 হয়ে যাবে তাহলে এখান থেকে। আর এখানে কত হবে 9 4 4 9 36, কাটাকাটি হলে এরকম হবে। আর এখানে কত হবে 8 দুগুণে 16, 4 দুগুণে 8। তাহলে আমাদের কত হবে, এই 10⁻² উপরে চলে গিয়ে কী হয়ে যাবে 100 হয়ে যাবে। তাহলে আনসার কত হয়ে যাবে 200 ভোল্ট। তাহলে আনসার কত হবে আমাদের 200 ভোল্ট। তাহলে 21 নম্বরের উত্তর হচ্ছে আমাদের 200 ভোল্ট। ঠিক আছে, বোঝাতে পেরেছি আশা করি আমি। তারপরটা দেখো, তারপরে বলেছে যে ইন এ সার্টিন রিজিয়ন অফ স্পেস, মানে একটা শূন্য স্থান আছে, সেই শূন্য স্থানে এই জায়গা জুড়ে 0.2 ঘনমিটার আয়তন জুড়ে দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ ফাউন্ড টু বি 5 ভোল্ট থ্রু আউট। 5 ভোল্ট থ্রু আউট, এই কথার মানে হচ্ছে যে ওই অঞ্চলে তড়িৎ বিভব পুরো অঞ্চল জুড়েই 5 ভোল্ট আছে, মানে ওই আয়তনের সবখানে তড়িৎ বিভব 0.5 ভোল্ট। তাহলে ওই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র কত হবে, ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র, ইন দিস রিজিয়ন কত হবে। তাহলে ওই অঞ্চলে তড়িৎ ক্ষেত্রটা কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে একটা অঞ্চলের পুরো জায়গা জুড়েই যদি তড়িৎ বিভব প্রত্যেকটা পয়েন্টে সেম হয়, তাহলে ওই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র কত হবে সেটা আমরা কোথা থেকে বের করতে পারি, ই ইজ ইকুয়াল টু কত আমরা জানি -dV/dr। এটা তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বিভবের মধ্যে একটা সম্পর্ক। ঠিক আছে, যাদের এগুলো বুঝতে সমস্যা হচ্ছে তারা আমার ভিডিও দেখবে, যে আগে আমি যে ভিডিও করিয়েছি, ভিডিওতে পড়িয়েছি এগুলো, সেগুলো দেখবে তড়িৎ বিভবের তড়িৎ ক্ষেত্রের, অথবা তোমরা বই থেকে আরেকবার এগুলো রিভিশন করবে, সেখানে এগুলো আছে। আমি তো এখানে জাস্ট প্র্যাকটিস করেছি, কম বলছি জিনিসগুলো, ঠিক আছে, জাস্ট প্র্যাকটিসের জন্য যেটুকু দরকার হয় সেইটুকু বলছি। সো ই ইজ ইকুয়াল টু কত হবে -dV/dr। ডিভি বলতে কি বোঝায়, ডিভি বোঝায় বিভবের পরিবর্তনকে বোঝায়। তাহলে এই অঞ্চলে তো বিভব পরিবর্তিতই হচ্ছে না, তাহলে এই অঞ্চলে বিভবের পরিবর্তন কত 0। তাহলে এই অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, তড়িৎ ক্ষেত্রের মান হবে 0। যদি কোনো অঞ্চলে বিভব সবখানে সেম থাকে তাহলে সেই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র কত হবে 0 হয়। এরকম কোনো উদাহরণ আছে কাছাকাছি? অবশ্যই আছে। যেরকম তুমি যদি একটা পরিবাহী নাও, এই পরিবাহী যদি ফাঁপা পরিবাহী গোলক হয়, সেই ফাঁপা পরিবাহী যদি আহিত হয়, সেই আহিত ফাঁপা পরিবাহীর ভেতরের প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ বিভবের মান কী হয়, সেম হবে। পৃষ্ঠে যা তড়িৎ বিভব হয় ভেতরের প্রত্যেকটা পয়েন্টেও সেই একই তড়িৎ বিভব হয়। এবং এই ফাঁপা পরিবাহীর ক্ষেত্রে বা ফাঁপা অপরিবাহী গোলকের ক্ষেত্রে, আহিত ফাঁপা অপরিবাহী গোলকের ক্ষেত্রেও ভেতরের প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ বিভবের মান সেম হয়। আর ভেতরের প্রত্যেকটা পয়েন্টে যদি তড়িৎ বিভব সেম হয় তাহলে ওখানে তড়িৎ ক্ষেত্র কী হয় 0। এই ফাঁপা পরিবাহীর ক্ষেত্রে বা ফাঁপা অপরিবাহী আহিত গোলকের ক্ষেত্রেও ভেতরের প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র কিন্তু 0 হয়।
ঠিক আছে, কেন? কারণ এই যে ডিভির চেঞ্জ নেই, আবার ওখানে যদি তড়িৎ ক্ষেত্র গাউসের সূত্র দিয়ে তুমি ক্যালকুলেট করো সেটাও তুমি সেই জিরোই পাবে তড়িৎ ক্ষেত্র। তাহলে বুঝতে পারছি যদি বিভব কোনো অঞ্চলে পরিবর্তিত না হয়, একটা অঞ্চল জুড়ে সবখানে সেম 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 থাকে, তাহলে সেই অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের মান হবে জিরো। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। তারপরে কি বলা হচ্ছে দেখো, এখানে বলেছে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর আছে যার রেডিয়াস বলে দিয়েছে 10 সেন্টিমিটার এবং তাতে এতটা চার্জ সারা অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে, ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি, মানে সুষমভাবে বণ্টিত হয়ে আছে। তাহলে এই আধানটা এই স্ফেরিক্যাল কন্ডাক্টরের ওপর, মানে গোলীয় যে একটা পরিবাহী আছে যার রেডিয়াস 10 সেন্টিমিটার, তাতে সুষমভাবে বণ্টিত হয়ে আছে। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট 15 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্পিয়ার? তাহলে ওই স্পিয়ারটার, এই গোলকটার কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরের একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এটা আমরা কীভাবে করতে পারি? আমি একটা কথা বারবার বলি যে এইটা যদি আমাদের ফাঁপা গোলক হয়, ঠিক আছে, ফাঁপা গোলক হয় বা কোনো পরিবাহী গোলক হয়, সেই পরিবাহী গোলকে সবসময় আধান পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে, আর ফাঁপা গোলক হলে তো পৃষ্ঠে থাকবেই আধান। যখনই তোমাকে এই ফাঁপা গোলকের জন্য বা এই ধরনের পরিবাহী গোলকের জন্য বা আহিত ফাঁপা অপরিবাহী গোলকের জন্য কেন্দ্রের বেশি দূরত্বের একটা পয়েন্টে তড়িৎক্ষেত্র বের করতে দেবে, এখানে দেখো রেডিয়াস হচ্ছে 10, আর তোমাকে যে পয়েন্টে তড়িৎক্ষেত্র বের করতে হবে সেটা ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে আছে। তাহলে ব্যাসার্ধের ওপরে বা ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বের একটা পয়েন্টে যদি তোমাকে তড়িৎক্ষেত্র বের করতে বলে, তাহলে কিভাবে তুমি সেই তড়িৎক্ষেত্র বের করতে পারো ইজিলি? তোমাকে যদি ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তড়িৎক্ষেত্র বের করতে বলে বা তড়িৎ বিভব বের করতে বলে এই সিস্টেমের ক্ষেত্রে, এই ফাঁপা আহিত পরিবাহীর ক্ষেত্রে বা অপরিবাহীর ক্ষেত্রে যদি তড়িৎ বিভব বের করতে বলে, তাহলে তুমি ধরে নিতে পারো এর সমস্ত আধান যেন এর কেন্দ্রে আছে। তাহলে এই পুরো আধানটাকে আমি বিন্দু আধান হিসেবে কিউ এ সেন্টারে ধরে নিতে পারি। কখন? যখন আমাদের ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বিভব বের করতে বলবে। তাহলে কিউ আধানটাকে আমি কোথায় ধরবো? আমার একদম সেন্টারে আছে। তাহলে এই সেন্টার থেকে পি দূরত্বের এই 15 সেন্টিমিটার দূরের একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? তড়িৎ ক্ষেত্রের মান হবে তাহলে 1/4πε0 ইন্টু কত হবে? Q/r²। এইটা হবে তড়িৎ ক্ষেত্রের মানের রাশিমালা। তাহলে এবার মানগুলো ডিরেক্টলি বসিয়ে দিই। 1/4πε0 এর ভ্যালু 9 × 10⁹ ডিরেক্টলি আমি বসিয়ে দিই এখানে। আর এখানে কি লিখবো? কিউকে লিখবো, কিউ কত আছে এখানে আমার 3.2 × 10⁻⁷ আছে, বাই কি আছে? r² আছে। আর বলতে এখানে কত বোঝাচ্ছি? আর বলতে এখানে 15 15 আর সেন্টিমিটার স্কোয়ার, আর সব কিন্তু এখানে আমি এসআই লিখছি। তাহলে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটারের যেতে গেলে কি করতে হয়? 1 সেন্টিমিটার স্কোয়ার সমান কত হয়? 10⁻⁻⁴ মিটার স্কোয়ার হয়। কেন? কারণ 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কী হবে? 10⁻⁻² মিটার। তাহলে 1 স্কোয়ার সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত হবে? 10⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখবো? যে 15-এর স্কোয়ার লিখবো, যেহেতু এখানে r² আছে। তাহলে 15-এর স্কোয়ারকে এইভাবে লিখি 15 × 15, আর এখানে কত হবে? 10⁻⁻⁴ এটা আমাদের হবে। এবার তুমি ক্যালকুলেট করে ফেলো, তাহলে কত হয়ে যাবে? তাহলে এখানে 9 - 7 10⁻² হবে, আর 4 উপরে চলে যাবে 10⁶ হবে। তাহলে আমরা এটা ক্যালকুলেট করে ফেলি, 3 × 3 = 9, 3 × 5 = 15 এখানে হবে আমাদের, এখানে 5 হবে। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে আমাদের? যে এইভাবে লিখছি আমি 1/25, আর এখানে কত হচ্ছে আমাদের? 3.2 উপরে অলরেডি আছে, 3.2 ইন্টু কত হচ্ছে? 10⁶ হচ্ছে আমাদের, এরকমটা আমাদের হচ্ছে। তাহলে এত কী হবে? নিউটন পার কুলম্ব। এবার এটাকে ইজি করি আমরা, কীভাবে ইজি করতে পারি দেখো, আমি এখানে এরকম লিখতে পারি 10⁶ ভেঙে 100কে সরিয়ে আনলাম। তাহলে 100 কি লিখতে পারি? 25 ইন্টু কত লিখতে পারি? 3.2 ইন্টু কত হবে? 10⁴ এত কী হবে? নিউটন পার কুলম্ব, এরকম হবে। এবার 4 × 25 = 100, 4 দ্বিগুণ করলে 3.2কে কত হবে? 12.8 ইন্টু 10⁴ এত কী হবে? নিউটন পার কুলম্ব। কিন্তু দেখো 12.8 অপশানে একটাও দেওয়া নেই, 1 পয়েন্ট করে দেওয়া আছে। তাহলে এক ঘর যদি আমি দশমিক বাম দিকে সরিয়ে আনি, তাহলে 10-এর মাথায় কী হয়ে যাবে? 5 হয়ে যাবে। তাহলে এটাকে কীভাবে লিখতে পারি? 1.28 ইন্টু কত হবে? 10⁵ এত কী হবে? নিউটন পার কুলম্ব। এইরকমটা আমাদের হবে, যে দশমিকটাকে এদিকে এক ঘর সরিয়ে আনলে এখানে 10-এর মাথায় একটা বেশি পাওয়ারে বেশি হয়ে যাবে, তাহলে 10⁵ হয়ে গেছে। তাহলে এইটা আমাদের আনসার হবে 1.28 ইন্টু 10⁵ নিউটন পার কুলম্ব, এটা আমাদের উত্তর হবে। সো 1.28 ইন্টু 10⁵। তাহলে আশা করি বোঝাতে পেরেছি আমি, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে যে এ হলো মেটাল স্পিয়ার, হলো মানে ফাঁপা, এ হলো মেটাল স্পিয়ার অফ রেডিয়াস R ইজ ইউনিফর্মলি চার্জড। ইউনিফর্মলি চার্জ মানে হচ্ছে সুষমভাবে আহিত। একটা ফাঁপা ধাতব গোলক, সেটা যার রেডিয়াস R সেটা সুষমভাবে আহিত। দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য স্পিয়ার অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম দ্য সেন্টার কত হবে সেটা জানতে, মানে ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশনটা কত সেটা আমাদের অপশান থেকে বের করতে হবে। আমরা কি জানি? এই হলো ফাঁপা গোলকের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের যে একটা লেখচিত্র পড়ানো হয় সাধারণত, আমিও পড়িয়েছি,
ঠিক আছে, তোমরা আশা করি জানো। তাহলে এরকম একটা তড়িৎ ক্ষেত্রের একটা লেখচিত্র আছে এই ফাঁপা স্পিয়ারের ক্ষেত্রে। সেই তড়িৎ ক্ষেত্রের লেখচিত্রটা কেমন হয়? তড়িৎ ক্ষেত্র সেন্টারে ফাঁপা গোলকের জন্য, এই ফাঁপা গোলকে যদি আহিত ফাঁপা গোলক হয়, এখানে যদি তুমি কিছু আধান দিয়ে দাও, এই ফাঁপা গোলকের জন্য ভেতরের প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র কত হয়? 0 হয়। প্রত্যেকটা পয়েন্টে বিভব সমান, একটু আগেও বলছিলাম প্রত্যেকটা পয়েন্টে বিভব সেম থাকে, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র কত হয়? 0 হয়। তাহলে ব্যাসার্ধ পর্যন্ত কোনো তড়িৎ ক্ষেত্র এখানে থাকবে না, আর ব্যাসার্ধর ওই পজিশন থেকে তড়িৎ ক্ষেত্র শুরু হবে, এবং যত তুমি দূরত্ব বরাবর দূরে যেতে থাকবে, কেন্দ্র থেকে দূরে যেতে থাকবে, এই ব্যাসার্ধের এই পজিশন থেকে দূরে যেতে থাকবে, তত তোমার কী হতে থাকবে? তড়িৎ ক্ষেত্রের মান কী হতে থাকবে? হ্রাস পেতে থাকবে। এরকম একটা গ্রাফ এখানে হয়। তার মানে ভেতরে তড়িৎ ক্ষেত্র 0, সারফেস থেকে, পৃষ্ঠ থেকে তড়িৎ ক্ষেত্রের অস্তিত্ব থাকতে শুরু করবে, এবং যত দূরে তুমি চলে যাবে তড়িৎ ক্ষেত্রের মান হ্রাস পেতে থাকবে। তাহলে কোনটা আমাদের হবে এখানে? তাহলে এইটা আমাদের হবে। দেখো, এই তড়িৎ ক্ষেত্র হচ্ছে 0 হবে যখন আর লেস দেন আর, এই কন্ডিশনে তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে, এবং তড়িৎ ক্ষেত্রের মান ডিক্রিজ করবে, কমতে থাকবে অ্যাজ আর ইনক্রিজেস ফর আর ক্যাপিটাল স্মল আর গ্রেটার দেন আর। তাহলে যদি আমি ব্যাসার্ধের বাইরে চলে যাই তাহলে তড়িৎ ক্ষেত্রের মান কমতে থাকবে, আর যদি ব্যাসার্ধের ভেতরে থাকি তাহলে আর বাড়লেও তড়িৎ ক্ষেত্র আমাদের 0 থাকবে। এখানে সেরকমটা বোঝাতে চাইছে। তাহলে এ আমাদের সঠিক উত্তর হবে, ক্যাপিটালে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হলো। এবার দেখো এইটা, এখানে বলছি যে 2 point charges A and B having charges Q plus Q and minus Q respectively, দুটো বিন্দু আধান আছে যাদের একটাতে প্লাস কিউ আধান আছে আর একটাতে মাইনাস কিউ আধান আছে, তাদেরকে আর প্লেসড অ্যাট সার্টিন ডিস্টেন্স অ্যাপার্ট মানে একটু দূরে রাখা, তাদেরকে একটু দূরে রাখা হয়েছে, একে অন্যের থেকে একটু দূরে রাখা হয়েছে। অ্যান্ড ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম ইজ এফ, তাদের ভেতর কত বল ক্রিয়া করছে? ক্যাপিটাল এফ। তাহলে এই দুটো আধান, একটাতে প্লাস কিউ আধান আছে, একটাতে মাইনাস কিউ আধান আছে, তাদেরকে কিছুটা দূরে রাখা হয়েছে। কতটা দূরে রাখা হয়েছে? আর দূরত্ব ধরে রাখা হয়েছে। এখন এদের ভেতর যে ক্রিয়াশীল বল সেটাকে বলছে এফ। তাহলে এফ সমান আমরা কি লিখতে পারি? 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার, এই আধানগুলোর গুণফল বাই কী হবে? ডিস্টেন্সের স্কোয়ার। এই কে বলতে আমি এখানে 1/4πε0কে বোঝাচ্ছি। ঠিক আছে, যখন ডিরেক্টলি 1/4πε0 লাগে না, তখন আমরা 1/4πε0 অত বড় না লিখে মনে মনে কে ধরি, বা খাতায় এরকম ছোট করে ক্যাপিটাল কে লিখি, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হয়। এবার বলেছে ইফ 25% চার্জ অফ এ ইজ ট্রান্সফার টু বি, মানে এতে যতটা চার্জ ছিল তার 25% যদি বিতে চলে যায়, দেন দ্য ফোর্স বিটুইন দ্য চার্জেস কত হবে? তা এখন এই বিন্দু আধানগুলোর মধ্যেও কত বল ক্রিয়া করবে সেটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে কিউ এর 25% চার্জ মানে কি? 25% মানে কত? 25/100 মানে 1/4 হবে। তাহলে কিউ এর 25% মানে কত হবে? Q/4। তাহলে এ থেকে যদি Q/4 আধান কমে যায়, তাহলে এর আধান এখন কত হবে? এর আধান হবে এইটা। তাহলে এতে এখন কত আধান আছে? এটা হবে এর আধান, এটা হবে এর আধান। এখন এতে এতটা আধান আছে, আর বিতে কতটা আধান আছে? এই যে 25% বিতে গেল, কিন্তু বিতে তো অলরেডি ছিল মাইনাস কিউ, তার সাথে এবার Q/4 অ্যাড হবে, কারণ Q/4 পরিমাণ আধান এ থেকে বিতে চলে গেছে। তাহলে এর আধান এখন হয়েছে 3/4 আর 3Q/4, আর বি এর আধান এখন কত হবে? এটা ক্যালকুলেট করো তুমি, এটা বিয়োগ করে দেখো, বিয়োগ করলে কত আসবে তোমার? বিয়োগ করলে তুমি পাবে -3Q/4। করে দেখো, এটা আসবে -3Q/4। তাহলে এর আধান আর বি এর আধান বেরিয়ে গেল। এবার এদের ভিতর ক্রিয়াশীল বল কত হবে তুমি বের করো। সো এখন এদের ভিতর ক্রিয়াশীল বল যদি F' বলি, সো F' সমান কী হবে? এরা সেই আর দূরত্বেই আছে, কিন্তু এর আধান এখন হয়ে গেছে 3Q/4, বি এর আধান এখন হয়ে গেছে 3Q/4। তাহলে এখন এদের ভিতর ক্রিয়াশীল বল কত হবে? 3Q/4 ইন্টু কত হবে? 3Q/4 বাই কী হবে? ডিস্টেন্সের স্কোয়ার। এরকমটা আমাদের হবে। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে কত হবে? কে ইন্টু কত হবে? 9Q² বাই 16 ইন্টু কত হবে? R²। তাহলে এটার ভ্যালু তোমার কত হবে? 9/16 ইন্টু ক্যাপিটাল এফ। কারণ ক্যাপিটাল এফ সমান কী ছিল? ক্যাপিটাল কে ইন্টু Q² বাই R²। তাহলে এখান থেকে কে ইন্টু Q² বাই R²কে আলাদা করে নাও, তাহলে কত হবে? 9/16 ইন্টু এফ হবে। তাহলে আনসার কী হবে আমাদের? 9/16 ইন্টু এফ। এখন এই বলটা ক্রিয়াশীল হবে এই দুটো বিন্দু আধানের মধ্যে। আশা করি বোঝানো গেছে, ভেরি ইজি। এবার দেখো কি বলেছে, যে টু প্যারালাল, দুটো সমান্তরাল অসীম লাইন চার্জেস আছে, মানে রৈখিকভাবে বণ্টিত আধান আছে অসীম দূরে, মানে এইভাবে একটা তার জুড়ে আধান ধরে বণ্টিত হয়ে আছে, অনেক অনেক বড় এই তারটা। ঠিক আছে, একটাতে আধান ঘনত্ব আছে উইথ লিনিয়ার চার্জ ডেন্সিটিস প্লাস ল্যামডা আর মাইনাস ল্যামডা। তাহলে একটা তারে আধান ঘনত্ব আছে প্লাস ল্যামডা, পজিটিভ আধান আছে, আরেকটা তারে সম আধান ঘনত্বেরই আরেকটা তার, মানে তার আছে কিন্তু তার হচ্ছে নেগেটিভ আছে, জাস্ট মাইনাস ল্যামডা কুলম্ব পার মিটার। এরকম আধান ঘনত্ব দুটো তার পাশাপাশি আছে, এদের ভেতর দূরত্ব বলেছে 2r। তাহলে এদের ভেতর দূরত্ব কত? এদের ভেতর দূরত্ব বলেছে 2r। এই টোটাল এই দুজনের ভেতর দূরত্ব হচ্ছে আমাদের 2r। এবার কি বলেছে,
যে হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড মিড পয়েন্ট বিটুইন দ্য টু চার্জেস, সেটা আমাকে বের করতে হবে। এবার এইরকমভাবে তারে যদি আধান রৈখিকভাবে বণ্টিত হয়ে থাকে, তাহলে সেই তার থেকে আর দূরত্বের একটা পয়েন্টে, ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বের একটা পয়েন্ট আরে তড়িৎ ক্ষেত্রের মান কত হয় তার রাশিমালা আমরা জানি, এটা আমরা খুব ভালো করে পড়েছি। তাহলে কত ছিল সেটা, এইখানে যদি আধান ঘনত্ব ল্যামডা হয়, তাহলে এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কত হয়, তড়িৎ ক্ষেত্রের রাশিমালা হয় ল্যামডা বাই 2πε আর 2πε0 আর, আর অভিমুখ কোন দিকে হয়, অভিমুখ হবে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে এরকমের। তাহলে এটাকে বলতে পারি আমরা আর ক্যাপ বরাবর। ঠিক আছে, তাহলে এখানে যদি মাইনাস ল্যামডা হতো, এখানে যদি মাইনাস ল্যামডা হতো, তাহলে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হতো, জাস্ট অপোজিট হয়ে যেত, মাইনাস আর ক্যাপ বরাবর হয়ে যেত। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে +1 কুলম্বের উপর ক্রিয়াশীল বল। তাহলে এখানে যদি +1 কুলম্ব আধান তুমি রাখতে, তাহলে মাইনাস চার্জ +1 কুলম্বকে কী করতো, আকর্ষণ করতো। তাহলে মাইনাস ল্যামডা আধান ঘনত্বের যদি একটা তার হতো, তার জন্য তড়িৎ ক্ষেত্র তারের দিকে ক্রিয়া করতো, আর প্লাস ল্যামডার জন্য কী হবে, তার থেকে বাইরের দিকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে। তাহলে আমাকে তো মিড পয়েন্টে তড়িৎ ক্ষেত্র এখানে বের করতে বলেছে। তাহলে মিড পয়েন্টে এখান থেকে 8 দূরত্বে আছে, এখান থেকেও 8 দূরত্বে আছে। তাহলে এই মিড পয়েন্টে এই প্লাস ল্যামডা যেটা আছে, প্লাস ল্যামডা তারের জন্য এই মিড পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, এই বরাবর হবে। আবার মাইনাস ল্যামডার জন্য পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, এই দিকেই হবে। ঠিক আছে, কারণ এখানে যদি +1 কুলম্বকে রাখি, তাহলে প্লাস ল্যামডাটা ঠেলবে ওকে ডান দিক বরাবর, আর মাইনাস ল্যামডাটা ওকে নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে দুটো তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সেম হচ্ছে। আর দুটো তড়িৎ ক্ষেত্রের মান কত, মান হচ্ছে একজনের মান হচ্ছে এইটা ল্যামডা বাই 2πε0 আর আরেকজনের মান কত, আরেকজনের মানও এটা। তাহলে দুটো সেম মান কী হয়ে যাচ্ছে, এখানে আমাদের এরকম যোগ হয়ে যাচ্ছে, তাদের ডিরেকশন একই বলে। এইটা মাইনাস ল্যামডা বলে এখানে আবার মাইনাস বসিও না। ঠিক আছে, ওই মাইনাসের জন্য যে অভিমুখটার ক্যালকুলেশন হয়েছে সেটা অলরেডি করে ফেলেছি আমি। কখনো ভ্যালুতে এরকম আমরা মাইনাস বসাই না, মাইনাসের জন্য ডিরেকশনের ভেতরে এই মাইনাসটাকে ঢুকিয়ে দেওয়া হয়। কখনো ভ্যালুতে তোমরা মাইনাস লিখবে না, একবার ডিরেকশনে মাইনাস লিখবে, একবার ভ্যালুতে মাইনাস লিখবে, তাহলে কিন্তু ভুল হয়। ঠিক আছে, এগুলো আমি আমার পড়ানোর ভেতর খুব ভালো করে আমি আলোচনা করেছি। যদি কেউ একটু বুঝতে সমস্যা হয় তার সে আমার ভিডিওগুলো দেখো, যেগুলোতে আমি পড়িয়েছি এগুলো ডিটেলসে। তাহলে কথা হবে এরকমটা আমাদের হয়ে যাবে। তো এই দুটো অ্যাড হয়ে গেলে কত হয়ে যাবে আমাদের, ল্যামডা বাই কী হয়ে যাবে, πε0 আর। তাহলে এটাই হবে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা। তাহলে কত হবে, ল্যামডা বাই πε0 আর। তাহলে মিড পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, এইটা হবে ল্যামডা বাই πε0 ইন্টু আর। বুঝতে পেরেছো আশা করি। এবার কি বলেছে দেখো, যে অনেকটা বড় একটা অঙ্ক। ঠিক আছে, কি বলেছে দেখো, একটা টয় কার আছে, একটা খেলনা গাড়ি আছে, তাতে উইথ চার্জ কিউ, সেটাতে কিউ চার্জ আছে, সেটা একটা ফ্রিকশনলেস মানে একটা ঘর্ষণহীন তলে মুভ করছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে একটা গাড়িতে, খেলনা গাড়িতে একটা চার্জ ধরো জমা হয়েছে, কিউ চার্জ, এবং সে তার ফলে তড়িৎ ক্ষেত্রে সে একটা বল অনুভব করছে, তড়িৎ ক্ষেত্রে সে মুভ করছে। ডিউ টু দ্য ফোর্স কিউই সে মুভ করছে, ইটস ভেলোসিটি ইনক্রিজেস ফ্রম 0 to 6 মিটার পার সেকেন্ড ইন 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে তার বেগ কত হলো, 0 থেকে 6 মিটার পার সেকেন্ড হলো। তার মানে বুঝতে পারছি এখানে একটা ত্বরণ ক্রিয়াশীল হচ্ছে। সেই ত্বরণের মান তাহলে কত হবে, ত্বরণের মান হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই পরিমাণ ত্বরণ ক্রিয়াশীল হয়েছে, কারণ বেগের পরিবর্তন হয়েছে 6 মিটার পার সেকেন্ড। কত সেকেন্ডে হয়েছে, 1 সেকেন্ডে। তাহলে এইটা হচ্ছে ত্বরণ, এই গাড়িটার উপর এই ত্বরণ ক্রিয়াশীল হচ্ছিল। অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট, ওই সময় দ্য ডিরেকশন অফ দ্য ফিল্ড ইজ রিভার্সড। এবার ওই 1 সেকেন্ড পরে কী করা হলো, ফিল্ডটাকে জাস্ট ডিরেকশনটাকে উল্টে দেওয়া হলো। দ্য কার কন্টিনিউস টু মুভ ফর 2 সেকেন্ডস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দিস ফিল্ড। এরপরে প্রথমে 1 সেকেন্ড চলেছিল, ইলেকট্রিক ফিল্ড যেদিকে ছিল সেই দিক বরাবর সে 1 সেকেন্ড চলেছিল, তারপরে ইলেকট্রিক ফিল্ড উল্টে দেওয়ার পর সেই গাড়িটা 2 সেকেন্ড চলেছে। তাহলে বলেছে দ্য এভারেজ ভেলোসিটি অ্যান্ড এভারেজ স্পিড অফ দ্য টয় কার বের করতে বলেছে ওই 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত আর তোমার গড় তোমার দ্রুতি কত সেটা তোমাকে বের করতে বলেছে। বেগ মানে কি, বেগ মানে টোটাল যে সরণটা হয়েছে, সরণ বাই সময় করলে বেগ পাওয়া যায় এভারেজ ভেলোসিটি, টোটাল সরণ বাই সময় করলে এভারেজ ভেলোসিটি পাওয়া যায়। আর টোটাল দ্রুতি, টোটাল কতটা দূরত্ব গেছে তাকে যদি সময় দিয়ে ভাগ করো তাহলে তুমি দ্রুতি পাবে। স্পিড মানে হচ্ছে দ্রুতি, এভারেজ স্পিড, গড় দ্রুতি, তোমাকে এই দুটো জিনিস বের করতে হবে। তাহলে দেখো এটা আমরা কোনো ক্যালকুলেশন ছাড়া আইডিয়া থেকেই করে ফেলতে পারি। ক্যালকুলেশন আমি কী করবো, যে 1 সেকেন্ডে কতটা গেছে, 1 সেকেন্ডে সে কতটা গেছে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলা আমরা ইউজ করবো। তাহলে এর সমান কতটা গেছে যাবে 1 সেকেন্ডে, সরলরেখা বরাবর, হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। এ কত এখানে 6, আর টি বলতে কত সেকেন্ড, প্রথম 1 সেকেন্ডে সে কতটা গেছিলো সেটা আমি বের করতে চাচ্ছি, এটা হচ্ছে ত্বরণ। তাহলে
টি স্কোয়ার, টি মানে কত, প্রথম 1 সেকেন্ডে কতটা গেছে, তাই টি এর এখানে 1 বসাচ্ছি আমি, তাহলে এটা করলে কত পাবে 3 মিটার। তাহলে প্রথম 1 সেকেন্ডে কত মিটার গেছে, 3 মিটার গেছে। তাহলে গাড়িটা কোন দিকে যাচ্ছিল, ধরো এইদিকে যাচ্ছিল, তাহলে প্রথম 1 সেকেন্ডে সে কত মিটার গেল, প্রথম 1 সেকেন্ডে গাড়িটা 3 মিটার গেল সামনের দিকে, এই ডান দিক বরাবর। এবার কি করতে শুরু করলো, এবার ইলেকট্রিক ফিল্ড অপোজিটে ক্রিয়া করতে শুরু করলো। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি অপোজিটে ক্রিয়া করতে শুরু করে, এই গাড়িটার উপর এবার কি ক্রিয়া করতে শুরু করবে, মন্দন ক্রিয়া করতে শুরু করবে। সব বলটল সবই একই আছে। তাহলে প্রথম 1 সেকেন্ডে যে 3 মিটার গেছিল সে, তারপরে তার কিছুটা বেগ হয়েছিল, তারপরে আস্তে আস্তে ইলেকট্রিক ফিল্ড উল্টো দিকে ক্রিয়া করায় বেগটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আরও 3 মিটার যাওয়ার পর তার বেগ কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। আরও 3 মিটার যাওয়ার পর তার বেগ 0 হয়ে যাবে। এইবার সে কী করবে, এবার এই উল্টো দিকে যে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র, এবার এই পজিশনে তার বেগ 0 হয়ে গেল। এইবার কি হবে, এইবার গাড়িটা এবার উল্টো দিকে আসতে শুরু করবে, এই দিকে আসতে শুরু করবে। এবার এই দিকে সে 3 মিটার আসবে, এবার এই দিক বরাবর 3 মিটার আসবে, এই পজিশনে গিয়ে তার বেগ 0 হয়ে গেল। তারপর এবার বেগ 0 হওয়ার পরে কী হবে, এই ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে সে আবার এই দিক বরাবর আসতে থাকবে। তাহলে ফাইনালি সে কোথায় পৌঁছাবে, এটা হচ্ছে তার ফাইনাল পজিশন। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন। তাহলে ইনিশিয়াল আর ফাইনালের ভেতরে এই স্মরণটা কত হয়েছে, স্মরণ হয়েছে 3 মিটার। তাহলে স্মরণ বাই সময় করলে কি পাওয়া যায়, গড় বেগ পাওয়া যায়। তাহলে 3 বাই যদি টোটাল সময় আমি করি তাহলে কি পাবো, তাহলে পাবো আমরা গড় বেগ। সেই গড় বেগের মান কত হবে, 1 মিটার পার সেকেন্ড হবে। আর গড় দ্রুতি কত হবে, দ্রুতি মানে কি, টোটাল কতটা পথ গেছে তাকে যদি সময় দিয়ে ভাগ করো তাহলে তুমি দ্রুতি পাবে। তাহলে প্রথমে 3 মিটার গেল, তারপরে 3 মিটার গেছে, আবার 3 মিটার গেছে, টোটাল 9 মিটার গেছে। তাহলে সেই 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, 3 মিটার পার সেকেন্ড। এই যে যেটা বের করলাম সেটা হবে কি আমার দ্রুতি, আর 1 মিটার পার সেকেন্ড হবে বেগ, গড় বেগ। তাহলে গড় বেগ হবে 1 মিটার পার সেকেন্ড, আর গড় দ্রুতি হবে 3 মিটার পার সেকেন্ড। আশা করি আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। তাহলে এইভাবে জিনিসটাকে ভাবতে হবে এখানে। ওকে, তারপরটা দেখো, তারপর কি বলেছে, অ্যান ইলেকট্রন ফলস ফ্রম রেস্ট, একটা ইলেকট্রন স্থির অবস্থা থেকে নিচের দিকে পড়ছে, থ্রু এ ভার্টিক্যাল ডিস্টেন্সে সে এই পরিমাণ ধরো নামলো, ইন এ ইউনিফর্ম অ্যান্ড ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেক্টেড ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে, ওপরের দিকে আছে। সবসময় মনে রাখবে তড়িৎ ক্ষেত্র যেই দিকে ক্রিয়া করে সেই বরাবর ধনাত্মক আধান বিকর্ষিত হয়। তাহলে এখানে যদি আমি কোনো ধনাত্মক আধানকে রাখি, তড়িৎ ক্ষেত্র সেই ধনাত্মক আধানের উপর তড়িৎ ক্ষেত্র বরাবর বল দেবে। আর যদি কোনো ঋণাত্মক আধানকে এখানে নিয়ে আসি তাহলে ঋণাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের অপোজিটে আকর্ষিত হয়। কারণ বোঝায়, ইলেকট্রিক ফিল্ড দ্বারা বোঝায় যে ওইখানে যদি তুমি +1 কুলম্ব আধানকে রাখতে তার উপর বলটা কোন ডিরেকশনে হতো, কোন অভিমুখে হতো সেটাকে বোঝায়। তাহলে পজিটিভ আধান সবসময় ইলেকট্রিক ফিল্ড বরাবর বিকর্ষিত হয়, আর নেগেটিভ আধান ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে আকর্ষিত হয়। তাহলে এখানে সেই ইলেকট্রন দেখাচ্ছে, তাহলে ইলেকট্রন তো নেগেটিভ আধান, তাহলে ইলেকট্রন কী হবে, ই এর দিকে কি হবে, ই এর অপোজিটে কি হবে, আকর্ষিত হবে, ই এর অপোজিটে আকর্ষিত হবে। এবার বলেছে দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ইজ নাও রিভার্স। এবার ইলেকট্রিক ফিল্ডকে উল্টে দেওয়া হলো, কিপিং ইটস ম্যাগনিটিউড সেম। ইলেকট্রিক ফিল্ডের মান অপরিবর্তিত রেখে, তড়িৎ ক্ষেত্রের মান অপরিবর্তিত রেখে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনটাকে উল্টে দেওয়া হলো। এবার কি করা হলো, একটা প্রোটন পজিটিভলি চার্জড, প্রোটন হচ্ছে ধনাত্মক আধান আহিত, তো প্রোটন ইজ অ্যালাউড টু ফল ফ্রম রেস্ট ইন ইট থ্রু দ্য সেম ভার্টিক্যাল ডিস্টেন্স এইচ। ওই একই এইচ হাইট আমি আবার নামতে দিলাম প্রোটনকে, যে হাইটটা ইলেকট্রন নেমেছিল সেই হাইটটাই প্রোটনকে নামতে দেওয়া হলো। দ্য টাইম অফ ফল অফ ইলেকট্রন ইন কম্পারিজন টু দ্য ফল অফ প্রোটন ইজ কী হবে, তাহলে এই প্রোটনের ওই একই পরিমাণ হাইট নামতে আর ইলেকট্রনের একই পরিমাণ হাইট নামতে যে টাইমটা, তাদের মধ্যে কম্পারিজন করতে বলেছে যে কোনটা বেশি হবে কোনটা কম হবে। অবভিয়াসলি দেখো ইলেকট্রন কী হচ্ছে, ইলেকট্রন আকর্ষিত হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দ্বারা। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি আকর্ষিত হয় তাহলে ইলেকট্রন অ্যাক্সিলারেট হবে, ত্বরান্বিত হবে। ইলেকট্রন একটা ত্বরণ পাচ্ছে ওইদিকে, তাহলে ইলেকট্রনের কম সময় লাগবে। অন্যদিকে প্রোটন কি হবে, প্রোটন তো পজিটিভলি চার্জ, তাহলে প্রোটনকে ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র বরাবর বিকর্ষণ করবে। তাই প্রোটন তো বিকর্ষণের এগেনস্টে সে নিচের দিকে নামছে, তাহলে অবভিয়াসলি প্রোটন যেহেতু বিকর্ষণের এগেনস্টে নামছে, প্রোটনের বেশি সময় লাগবে। আর ইলেকট্রিক ফিল্ড আকর্ষণ করছে ইলেকট্রনকে, তাহলে ইলেকট্রন দ্রুত নেমে আসবে নিচের দিকে। তাই ইলেকট্রনের কম টাইম লাগবে ওই একই হাইট নামতে, প্রোটনের বেশি সময় লাগবে। ঠিক আছে, ওকে, এটা আমাদের হয়ে গেল। তারপরে কি বলেছে, ওকে, সো হ্যাঁ ইলেকট্রনের কম টাইম লাগবে, ঠিক আছে, প্রোটনের বেশি সময় লাগবে। ওকে, এটা হয়ে গেল আমাদের। তারপরে কি বলেছে দেখো, সাপোজ দ্য চার্জ অফ এ প্রোটন অ্যান্ড অ্যান ইলেকট্রন ইজ ডিফার স্লাইটলি। ইলেকট্রন আর প্রোটনের চার্জ বলছে কিছুটা সামান্য একটু ডিফার করে গেছে। ওয়ান অফ দেম ইজ ই, শুধু ই, অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ ই প্লাস ডেল্টা ই। তাহলে ধরছি আমরা, ধরো প্রোটনের হচ্ছে ই প্লাস ডেল্টা ই আর ইলেকট্রনের হচ্ছে ই। সো ইফ দ্য নেট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু হাইড্রোজেন অ্যাটমস প্লেসড অ্যাট ডিস্টেন্স ডি
ইজ জিরো দেন ডেল্টা ই ইজ ইন দ্য অর্ডার অফ কত সেটা জানতে চেয়েছি তোমার কাছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কী করে করবো? ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, তা হাইড্রোজেনের ভেতর কী আছে? প্রোটন আছে, ইলেকট্রন আছে, একটা প্রোটন একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, নর্মাল হাইড্রোজেন বলা হচ্ছে। ঠিক আছে, প্রোটি আমি ধরো বলছি আমরা, তাহলে একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে, তাহলে প্রোটনের চার্জ আমরা কত বলছি? ই প্লাস ডেল্টা ই, আর ইলেকট্রনের চার্জ কি? মাইনাস ই বলছে এখানে, অ্যাকচুয়ালি এখানে মাইনাস ই হবে। তাহলে ইফেক্টিভ চার্জ কত হবে এই অ্যাটমটার? এখন ইফেক্টিভ চার্জ কত হয়ে যাবে? ইফেক্টিভ চার্জ হয়ে যাবে ডেল্টা ই। তাহলে এইরকম দুটো হাইড্রোজেনকে যদি আমরা কাছাকাছি রাখি, ডি দূরত্বে রাখি, তাহলে তাদের ভেতর ক্রিয়াশীল বল কত হবে? ক্রিয়াশীল বলটা বলছে এই যে এদের ভেতর যে ক্রিয়াশীল বল কাজ করবে সেটা জিরো হবে। কার জন্য? কারণ গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের একটা ফোর্স আছে আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা আছে, এই দুজনের টোটালের প্রভাবে টোটাল যে বলটা হচ্ছে এইটার উপর সেটা হচ্ছে জিরো। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু কত হবে? এই দুটোর ভেতর যদি এখানে ডেল্টাই চার্জ থাকে, এখানে যদি ডেল্টাই চার্জ থাকে, তাহলে দুজনের উপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত হবে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে হচ্ছে স্থিরতাড়িতিক বল, সেই স্থিরতাড়িতিক বলের মান কত হবে? 1/4πε0 ইন্টু কত হবে? ডেল্টা ই স্কোয়ার বাই হচ্ছে ডি স্কোয়ার। এটা হচ্ছে এই দুজনের ভেতর ক্রিয়াশীল স্থিরতাড়িতিক বল। আর এদের ভেতর গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে? গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু কত হবে? জি ইন্টু দুজনের যে ভর, মাস অফ হাইড্রোজেন বলছে এখানে এমএইচ বলে দিয়েছে, সো এমএইচ তার স্কোয়ার বাই কী হবে? ডিস্টেন্সের স্কোয়ার। এটা হচ্ছে মহাকর্ষীয় বল। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের ফোর্সগুলো একে অন্যকে, যেহেতু এদের সমধর্মী চার্জ আছে, তারা একে অন্যকে কী করবে? বিকর্ষণ করছে। আর গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা তোমার মহাকর্ষীয় বল, তার জন্য তারা আকর্ষিত হবে। তাহলে এই দুই বলের মান যদি সমান হয়ে যায় তাহলে টোটাল বল কত হবে? জিরো হবে। তাহলে তোমাকে এখান থেকে ডেল্টা ই এর যে অর্ডার সেটা তুমি বের করতে পারবে। ডেল্টা ই এর অর্ডার কত হবে সেটা তোমাকে বের করতে হবে। সো ডেল্টা এর অর্ডার কী হবে আমাদের? সো এই ডি স্কোয়ার দুপাশ থেকে দেখো কেটে গেল আমাদের। তাহলে পড়ে থাকলো কি? 1/4πε0, 1/4πε0 এইদিকে 1/4πε0 ভ্যালু আমাদের জানা আছে 9 × 10⁹, সেটা বসিয়ে দেবো। তাহলে এখানে একবারে সেটা ভাগ করে দিই, যে 9 × 10⁹ দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, আর এখানে কি লিখবো? জি ইন্টু এম স্কোয়ার, এমএইচ স্কোয়ার। এমএইচ এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে। জি মানে কত? জি এর অর্ডার কত হয়? জি এর অর্ডার 6 × 667 × 10⁻11। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক, তার অর্ডার হয় এরকম, বা তার মানে হয় এরকমের। আর ইন্টু কী করতে বলেছে? এমএইচ এর স্কোয়ার লিখতে বলেছে। এমএইচ এর যদি স্কোয়ার লিখি তাহলে 1.6 × 10⁻27 তার কী করতে বলেছে? স্কোয়ার করতে বলেছে। তাহলে ডেল্টাই সমান কী হবে? এই পুরোটার কী হবে? রুট হবে। ঠিক আছে, এবার এই ক্যালকুলেশন করা তো খুবই কঠিন, সেই জন্য আমাদের কী বলছে? এরা বলছে অর্ডার বের করতে। অর্ডার মানে 10-এর অর্ডারটা কত সেটা শুধু বের করো, বাকিগুলো সব ভুলে যাও। তাহলে এগুলো সব তুমি ভুলে যাও, 1.6 ভুলে যাও, শুধু 10-এর হিসাবটা করো। ওই 10-এর পাওয়ারে কত হবে? তাহলে 10-এর পাওয়ারে কত হবে যদি হিসাব করি তাহলে কত হবে আমাদের? -54। আর এখানে কত হচ্ছে? 10⁻11 বাই কত হচ্ছে? 10⁹। তো এগুলো সব হিসাব নিকাশ করলে তুমি কত পাবে? হিসাব করে দেখো। 10⁻65 উপরে হচ্ছে, আর 9 উপরে চলে যাবে, 9 × 5 = 14 হচ্ছে আমাদের। তাহলে কত হচ্ছে? -74 হচ্ছে। তার যদি রুট করো তুমি তাহলে কত হবে? 10⁻- অর্ধেক হয়ে যাবে 37, কারণ রুট মানে হাফ। তাহলে 74-এর অর্ধেক করলে কত হবে? -37, 10⁻-37। তাহলে অর্ডার কত হবে আমাদের? 10⁻-37, এটা হবে আমাদের অর্ডার। তাহলে এটা আমাদের হয়ে গেল। তারপরে কি করতে বলেছে দেখো, এখানে কতগুলি ইকুইপোটেনশিয়াল রিজিয়ন দেখানো আছে। ইকুইপোটেনশিয়াল মানে হচ্ছে সমবিভব তল বা লাইন দেখানো আছে এখানে। তাহলে এ যে লাইনটা, এ লাইনের সবখানে বিভব 10 ভোল্ট, বি লাইনের সবখানে বিভব 40 ভোল্ট, আর এখানে সবখানে বিভব 20 ভোল্ট, এখানে 30 ভোল্ট, এরকম করে অনেকগুলো রিজন দিয়েছে। এই বাঁকানো লাইনের সবখানে বিভব 10 ভোল্ট, এই বাঁকানো লাইনের সবখানে বিভব 40 ভোল্ট। সেরকমভাবে এখানে আছে যে এইখানে বিভব 10 ভোল্ট, এখানে বিভব 40 ভোল্ট, এখানে বিভব 10 ভোল্ট, এখানে বিভব 40 ভোল্ট দিয়ে জানতে চেয়েছে এখানে এ পজিটিভ চার্জ ইজ মুভড ফ্রম এ টু বি ইন ইজ ডায়াগ্রাম। প্রত্যেকটা ডায়াগ্রামে একটা ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যাওয়া হলো, তাহলে কোন ক্ষেত্রে কতটা কাজ হবে সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, তড়িৎ বিভব পার্থক্য মানে কি? বিভব পার্থক্য মানে হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একক ধনাত্মক আধানকে নিতে কতটা কার্য করতে হয় সেটাকে বোঝায়। তাহলে বিভব পার্থক্য যদি সেম থাকে তাহলে ওই একক ধনাত্মক আধানকে নিতে কতটা কার্য হবে সব ক্ষেত্রে সেম হবে। তাহলে বিভব পার্থক্য যদি সেম থাকে, যে কোনো মানের আধানকেই তুমি এক পয়েন্ট থেকে আর এক পয়েন্টে নাও না কেন, যদি বিভব পার্থক্য সেম থাকে তাহলে কৃতকার্য প্রতি ক্ষেত্রে কী হবে? সেম হবে। তাহলে দেখো বিভব পার্থক্য এখানে প্রতি ক্ষেত্রে সেম। তাহলে বিভব পার্থক্য যদি সেম হয় তাহলে ওই যে কোনো অ্যামাউন্টের চার্জকে ওই একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিতে প্রতি ক্ষেত্রে এখানে কৃতকার্য কী হবে? সেম হবে। তাই কী হবে? ইন অল 4 কেসেস ওয়ার্ক উইল বি দ্য সেম। সব ক্ষেত্রে এখানে কৃতকার্য কী হবে? সেম হবে। হয়ে গেল এটা আমাদের।
তারপরে কি বলছে দেখো, অ্যান ইলেকট্রিক ডাইপোল, একটা তড়িৎ দ্বিমেরু আছে যেটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়েছে, ইজ প্লেসড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ অ্যান ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 2 × 10⁻⁵ নিউটন পার কুলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র এখানে কত দেওয়া আছে, এইটা দেওয়া আছে তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে এইটা, বা তড়িৎ ক্ষেত্রের মানে এটা। এবার বলেছে যে এই ডাইপোলটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়েছে তড়িৎ ক্ষেত্রের সাথে, ইট এক্সপিরিয়েন্সেস এ টর্ক ইকুয়াল টু 4 নিউটন মিটার। তার ফলে এর উপর যে টর্ক প্রযুক্ত সেই টর্কের মান হচ্ছে 4 নিউটন মিটার। টর্কের রাশিমালা কি, পি ক্রস সি। তাহলে পি ক্রস সি এটা হচ্ছে টর্কের রাশিমালা, এটার মান কত হয়, এটার মান হয় পি সাইন থিটা। তাহলে টর্কের মান এখানে কত বলেছে, 4 নিউটন মিটার। তাহলে সব আমরা বসিয়ে দেবো, সেখান থেকে কী বের করতে বলেছে, এই তড়িৎ দ্বিমেরুটাতে কতটা চার্জ আছে, কতটা আধান আছে সেটাকে বের করতে বলেছে। এবং ওই ডাইপোলের যে লেন্থ বলেছে 2 সেন্টিমিটার, মানে তড়িৎ দ্বিমেরুটার ঋণাত্মক আর ধনাত্মক আধানের মধ্যে যে দূরত্ব সেটা বলেছে 2 সেন্টিমিটার। তাহলে এগুলো আমরা করে ফেলি। তাহলে এটার ভ্যালু কত বলেছে, 4 নিউটন মিটার। পি এর মান আমাকে বলে দিয়েছে, না সরি পি এর মান বলে দেয়, মানে এই কিউটাকে বের করতে হবে। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে কি, পি মানে তো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে কি, তড়িৎ দ্বিমেরুর আধান বলতে তড়িৎ দ্বিমেরুর ধনাত্মক আধানকে বোঝায়, আর তড়িৎ দ্বিমেরুর ধনাত্মক আধান আর ধনাত্মক আর ঋণাত্মক আধানের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটা এখানে কত বলেছে, এই দুয়ের গুণফলকেই আমরা কি বলি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানেই কত, কিউ ইন্টু এখানে কত হবে 10⁻²। তাহলে কিউ ইন্টু ডি বলি সংক্ষেপে আমরা, তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে কিউ ইন্টু ডি। এই কিউ মানে বের করতে হবে আমাকে এখানে কত, আর ডিটা আমি এখানে এই যে বসিয়ে দিয়েছি। আর সাইন এখানে কত ডিগ্রি বলেছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে তড়িৎ দ্বিমেরুর সাথে, তড়িৎ দ্বিমেরুটা এখন ইলেকট্রিক ফিল্ডের সাথে তড়িৎ ক্ষেত্রের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে এখানে কত বসাবো, সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান হাফ আমরা বসিয়ে দিলাম এখানে। সো এটা ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা ই আছে, গুণ ই আছে, এই ই এর মানটা এখানে লিখবো, কত হবে সেটা 2 × 10⁻⁵। সো এটা ইজ ইকুয়াল টু কত হবে, 4 হবে। তো এখানে দেখো 2 কেটে গেল ভেরি ইজিলি। তাহলে আমাদের আনসার কত হবে, সো কিউ ইজ ইকুয়াল টু বের করতে হবে তোমাকে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হবে, 10⁻, এখানে কত হচ্ছে তোমার 3 হচ্ছে এখানে, ঠিক আছে 10⁻3 এপাশে চলে গেলে তাহলে কত হয়ে যাবে এখানে আমার, ইন্টু তোমার 2 হবে, 2 দিয়ে কাটাকাটি করলে 2 হয়ে যাবে এখানে। সো এত কুলাম্ব আমাদের হবে, ঠিক আছে ওকে। তাহলে আমাদের রাশিমালাটা কত আছে, তো মিলছে না তো এখানে। তাহলে কি আমি কোথাও ভুল করেছি এখানে, তাহলে এটা যদি 2 মিলিকুলম্ব একটা আছে, তাহলে হয়তো আমি মান বসাতে এখানে ভুল করেছি। এই টাইপের একটা অঙ্ক আমরা আগেও করেছিলাম, আগের দিনও করেছিলাম মনে হচ্ছে, ঠিক আছে দেখি সেটা নিয়ে কী লেখা আছে, নাকি আমি কোনো মান বসাতে ভুল করেছি। দাঁড়াও দেখিনি একটা একবার, আগের দিন আমরা এই টাইপের সেম টাইপের একটা অঙ্ক করেছিলাম। হ্যাঁ এইখানে দেখো 10⁵ ছিল, সেম অঙ্কটাই ছিল, সেম অঙ্কই ছিল এখানে 10⁵, তাহলে আমি এখানে বসাতে ভুল করেছি ভ্যালুটা, সরি এটা একটু ঠিক করে নিও। এখানে আমাদের 10⁻+5 হবে, এটা সরি তাহলে এখানে হবে 10⁻+5, এটা প্লাস হবে, এখানে প্লাস হবে। তাহলে এখানে কত হয়ে যাবে, 10⁻³ হয়ে যাবে সেই হিসেবে। তাহলে কত হবে 2 মিলিকুলম, 10⁻³ মানে হচ্ছে মিলি, তাহলে আনসার কত হবে 2 মিলিকুলম। তাহলে আনসার কত হবে আমাদের 2 মিলিকুলম হবে, ওকে। তাহলে এটা আমাদের হবে। এরপরে দেখো পরের অঙ্কটা কী বলেছে দেখো, পরের অঙ্কটাতে বলেছে টু আইডেন্টিক্যাল মানে একই রকম, 2 আইডেন্টিক্যাল চার্জড স্পিয়ার্স, একই রকমের দুটো গোলক আছে, আহিত গোলক আছে, তাদেরকে সাসপেন্ডেড ফ্রম এ কমন পয়েন্ট বাই 2 মাসলেস স্ট্রিংস অফ লেন্থ এল অ্যান্ড আর ইনিশিয়ালি তারা একটা ডিস্টেন্সে ছিল, ডি ডিস্টেন্সে ছিল, অ্যাপার্ট বিকজ অফ দেয়ার মিউচুয়াল রিপালশন, তারা একে অন্যের রিপালশন মানে বিকর্ষণ। তাহলে আহিত দুটো গোলক একে অন্যের আধানের বিকর্ষণের জন্য কিছুটা দূরত্বে ছিল, সেই দূরত্বটা বলছে ডি দূরত্বে ছিল, এবং এই ডিটা তাদের লেন্থের থেকে অনেক ছোট। দ্য চার্জেস বিগিন টু লিক ফ্রম দ্য বোথ অফ দ্য স্পেয়ার্স অ্যাট এ কনস্ট্যান্ট রেট, দুটো যে আহিত যে গোলক ছিল সেইখান থেকে বলছে এখানে আধান এবার লিক করতে শুরু করলো, আধান বেরিয়ে যেতে শুরু করলো, আধান কমতে শুরু করলো সেখানে। এর ফলে অ্যাজ এ রেজাল্ট দ্য স্পিয়ার্স অ্যাপ্রোচ ইচ আদার, তাহলে আধান যদি কমতে থাকে তাহলে তাদের মধ্যে বিকর্ষণও কমতে থাকবে। এর ফলে আস্তে আস্তে ওই স্পিয়ার দুটো গোলক দুটো একে অন্যের দিকে আসতে শুরু করবে উইথ ভেলোসিটি ভি, তারা বলছে তারা একে অন্যের দিকে ভি বেগে আসতে শুরু করলো। তাহলে ভি দূরত্বের সাথে কিভাবে পরিবর্তিত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে কোনো একটা সময়ে এই আধান দুটোর ভেতর দূরত্ব যদি আমরা বলি এরকম কিছু একটা ছিল, যদি এই দূরত্বটাকে এক্স বলি, এই দূরত্বটাকে বলছি আমি এক্স, কোনো একটা সময় এগুলো তো আস্তে আস্তে কাছে আসতে শুরু করেছে আধান লিক করার জন্য। তাহলে কোনো একটা সময় ধরো এখানে ধরো কিউ চার্জ আছে, কোনো একটা সময় এখানে এই দুটোতে কিউ করে চার্জ আছে, ঠিক আছে। এখন এবার আধান সেম রেটে লিক করতে শুরু করেছে, তাই আধান কমলেও তাদের আধানের ভ্যালু সেমই থাকবে, ঠিক আছে, গোলক দুটো আধান সেমই থাকবে। এবার এদের লেন্থ কত বলেছে, এই যে স্ট্রিংয়ের লেন্থ কত বলেছে এল,
ঠিক আছে। এবার এখন তাদের ভেতর দূরত্ব কত, এদের ভেতর দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এক্সটা আস্তে আস্তে কমতে থাকছে কারণ তারা কাছে আসতে শুরু করেছে। তাহলে যে রেটে এক্স কমবে সেটাই হবে তাদের কাছে আসার বেগ। তাহলে কী রেটে এক্সটা কমছে সেটা আমি বের করবো তোমার এখানে, ঠিক আছে। তাহলে এই ধরনের সিচুয়েশনকে করার একটা ইজি জিনিস হচ্ছে এই বরাবর আমরা ধরে নেব সুতোর টান কাজ করছে। তাহলে সুতোর টান যদি এই বরাবর কাজ করে তাহলে এই টিকে যদি আমরা উপাংশে ভাঙি তাহলে এই বরাবর একটা উপাংশ পাবো, এটা যদি থিটা হয় তাহলে এটাও আমাদের থিটা হবে। তাহলে উপরের দিকের উপাংশটা কত হবে, টি কস থিটা, আর এই দিকের উপাংশটা কত হবে, টি সাইন থিটা। এখানে যে উপাংশটা কাজ করবে সেটা হচ্ছে টি সাইন থিটা। তাহলে টি সাইন থিটা কার সাথে সমান হবে, এই দিকে যে বিকর্ষণ বল তার সাথে সমান হবে। সিস্টেমটার সাম্যাবস্থায় কী হবে, টি সাইন থিটা কার সাথে সমান হবে, টি সাইন থিটা সমান হবে এদের ভেতর ক্রিয়াশীল যে বিকর্ষণ বল তার সাথে সমান হবে। তাহলে ক্রিয়াশীল বিকর্ষণ বল কত, কে, কে মানে এখানে 1/4 বলছি, তাহলে কে ইন্টু কত হবে, কিউ স্কোয়ার বাই কি হবে, ডিস্টেন্সের স্কোয়ার, ডিস্টেন্স কত আছে এক্স। তাহলে এটা হচ্ছে টি সাইন থিটা, টি কস থিটা কত হবে আমাদের এখানে, টি কস থিটা সমান কত বলবো, এই দিকে কাজ করছে এই এর ওজন কাজ করছে এম জি, নিচের দিকে কাজ করছে, তাহলে টি সাই কস থিটা ইজিক্যাল টু কত হবে এম জি। তাহলে এদের যদি রেশিও করি, অনুপাত করি, তাহলে কি বেরোবে আমাদের, ট্যান থিটা ইজিক্যাল টু কত সেটা বেরোবে। তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু কত বেরোবে তুমি হিসাব করে দেখো। সো কে ইন্টু কিউ স্কোয়ার বাই এম জি ইন্টু কী হবে 1/x², এই টাইপের কিছু একটা বেরোবে। তাহলে আমার এক্সটা এখানে ম্যাটার করছে, বাকিগুলো দেখো, বাকিগুলো এখানে এরকম আছে। এবার তোমার এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমি কি লিখতে পারি, এই ট্যান থিটা মানে আবার কি লেখা যেতে পারে, ট্যান থিটা মানে দেখো এই ছবিটার দিকে দেখো, ট্যান থিটা মানে কি লিখতে পারি, লম্ব বাই ভূমি। এবার লম্ব মানে কি x/2 এখানে, আর ভূমি কত এখানে, ভূমি হচ্ছে এখানে আমাদের এল। তাহলে এরকমটা আমাদের হবে। সো ইজিক্যাল টু কত হবে, কে কিউ স্কোয়ার। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এখান থেকে একটা শর্টকাট আমি বলবো সেটা মাথায় রাখতে হবে, যে এই অঙ্ক দিলে এই ধরনের সুতোই ঝোলানো দুটো রডের দুটো গোলকে যদি অঙ্ক দেয় সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ট্যান থিটা ইজিক্যাল টু এরকম হয়, এটা যেন মাথায় চলে আসে সাথে সাথে, তোমাদের সাথে সাথে যেন চলে আসে, তাহলে অঙ্ক তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি করতে পারবে, নাহলে কিন্তু করতে পারবে না। এই ছবিটা এঁকে এটা তোমরা একটু নোট করে রাখো যে এরকমটা হয় এই অঙ্কটা, কিছু কিছু জিনিস একটু নোট করতে হয় কোয়েশ্চেন সলভ করতে গিয়ে, তাহলে ভালো হয়, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমাদের হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি না যে এক্স কিউব ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, এখানে বসিয়ে দেবো যে কে ইন্টু 2kl বাই কী হবে এম জি, 2kl বাই এম জি, ঠিক আছে, ইন্টু কী হবে কিউ স্কোয়ার, এরকমটা আমাদের হবে। এদিক ওদিক করে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো এই যে জিনিসটা এটা তো কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি না যে এক্স কিউব ইজ প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার। এই পুরো জিনিসটা থেকে আমি এই রেজাল্টটা পাচ্ছি যে এক্স কিউব এখানে কার সাথে সমানুপাতিক, কিউ স্কোয়ারের সাথে সমানুপাতিক। তাহলে সবসময় মনে রাখো এই অঙ্ক কিন্তু আবার পরে আসবে, এই জিনিসটা যেন এই অঙ্ক দেখলেই মাথায় চলে আসে তোমার, এই জিনিসটা যেন চলে আসে মাথায়, ভালো করে মনে রাখবে এই জিনিসটা। তাহলে এইটা আমরা দ্রুত এখানে বলে দিতে পারবো যে এক্স কিউব ইজ প্রপোর্শনাল টু কী হবে কিউ স্কোয়ার, ঠিক আছে। এবার অঙ্কটা কী করে করবো অ্যাকচুয়ালি, তাহলে করবো সেটা আমরা, এইটা যেন মাথায় চলে আসে তোমাদের এখানে, ঠিক আছে, এই জিনিসগুলো যেগুলো আমি আলোচনা করলাম। ওকে, তাহলে কী হবে, এবার আমি এখান থেকে করি যে আমার হাতে অলরেডি কী আছে এগুলো সব আমি মুছে দিচ্ছি। তাহলে আমার হাতে এখন কী আছে, আমার হাতে আছে হচ্ছে এক্স কিউব ইজ প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার। তাহলে এইটা আমার এখন হাতে আছে। এবার অঙ্কটা আমি কী করে করবো দেখো। তো আমার হাতে অলরেডি আছে হচ্ছে এক্স কিউব ইজ প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার। তাহলে এই প্রপোর্শনালিটি যদি উঠিয়ে দিই তাহলে এখানে কী পাবো, একটা কনস্ট্যান্ট পাবো। সেই কনস্ট্যান্টকে ধরো আমি এ বলছি এখানে। তাহলে এ ইন্টু কী হবে কিউ, আচ্ছা প্রপোর্শনালিটি ওঠানোর আগে আমি আবার কী করছি, দুপাশে রুট করে দিচ্ছি। তাহলে এদিকে চলে আসবে কত, x⁻3/2। তাহলে বাম দিকে কত হয়ে যাবে আমাদের, বাম দিকে হয়ে যাবে x⁻3/2, আর ডান দিকে কী হবে সাম কনস্ট্যান্ট ইন্টু কত হয়ে যাবে কিউ, এরকমটা আমাদের হয়ে যাবে। এবার দুপাশে আমি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। সময়ের সাপেক্ষে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কত হবে, সময়ের সাপেক্ষে যদি তুমি অবকলন করো তাহলে কি হবে। সো 3/2 ইন্টু x টু দি পাওয়ার কত হবে 3/2 - 1, 3/2 - 1 করলে কত হবে, মাথায় কত হবে হাফ, আর এখানে কত হবে dx dt হয়েছে। সো ইজ ইকুয়াল টু কত হবে a ইন্টু ডিকিউ ডিটি, এরকমটা আমাদের হবে। এবার এই ডিকিউ ডিটি কি পজিটিভ না নেগেটিভ, এখানে বলছে আধান দা চার্জেস বিগিন টু লিক মানে কমে যাওয়া, এখানে লিক করতে শুরু করেছে। আমরা বলি না যে সাইকেলের হাওয়া লিক করে গেছে, তার মানে ওই জিনিসটা হাওয়াটা কমতে শুরু করেছে, তার মানে আধান কমছে, একটা কনস্ট্যান্ট রেটে কমছে, ধ্রুবক রেটে কমছে। তাহলে এই জিনিসটার ভ্যালুটা একটা কনস্ট্যান্ট, তাহলে সেটাকে আমরা এইভাবে বলতে পারি না যে -a ইন্টু বি, ওই বি বলতে এখানে কনস্ট্যান্ট বোঝাচ্ছে একটা। তাহলে এই মাইনাসটাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে ডিএক্স ডিটি পাবো। স্যার -dx dt ইজ প্রপোর্শনাল টু কী হবে, তাহলে সবই দেখো বাকি সব কনস্ট্যান্ট আছে, তাহলে -dx dt ইজ প্রপোর্শনাল টু কত লিখতে পারি x⁻⁻, এরকম আমরা লিখতে পারি। আর -dx dt মানেই কি, এদের কাছে কত রেটে আসছে, এই দুটো গোলক কী রেটে কাছে আসছে সেটাকে বোঝাবে।
ঠিক আছে। সো মাইনাস ডিএক্স ডিটি আমাদের কী বোঝাবে, মাইনাস ডিএক্স ডিটি বোঝাবে যে কী রেটে এদের ভেতর দূরত্ব কমছে, যে রেটে এদের ভেতর দূরত্ব কমবে সেটাই তাদের কাছে আসার বেগ। তাহলে এই মাইনাস ডিএক্স ডিটি মানেই হচ্ছে এখানে এদের বেগ। সো বেগ ইজ প্রপোর্শনাল টু কত হবে, x⁻⁻½ হবে। তাহলে এদের কাছে আসার বেগটা কার সাথে প্রপোর্শনাল হবে, x⁻⁻½ সাথে সমানুপাতিক হবে। সো ভি ইজ প্রপোর্শনাল টু কত হবে, x⁻⁻²। এটা একটু কঠিন অঙ্ক, অনেকটাই কঠিন অঙ্ক, তোমাদের এই আইডিয়াগুলো মাথায় আনতে হবে। ঠিক আছে, পরীক্ষায় এই ধরনের বড় অঙ্ক আসলে নিটের জন্য এটা স্কিপ করাই ভালো। এটা জেই মেন্সের জন্য টাইম দেয় ওদের একটু বেশি থাকে, কোয়েশ্চেন 3-4 মিনিট করার সময় থাকে ওদের, ঠিক আছে, কিন্তু নিটে আসলে এই ধরনের কোয়েশ্চেন একটু বড় পেলে ওটা স্কিপ করাই ভালো। ঠিক আছে, এখন যদি তোমাদের মুখস্থ থাকে রেজাল্ট তাহলে তোমরা করে দিতেই পারো, সেটা কোনো সমস্যা নয়, কিন্তু যদি না থাকে তাহলে এটা স্কিপ করে যাওয়াই ভালো এই ধরনের প্রবলেম। ঠিক আছে, ওকে ওকে, সবাই দেখবে ক্লাস 12-এর জন্য এই কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভালো করে দেখবে। দেখো এই ধরনের অঙ্ক আমি প্র্যাকটিসও করিয়েছি, যে বিভব যখন পড়িয়েছি সেখানেও আমি বলেছিলাম যে এরকম একটা বিভব দেওয়া থাকে, সেখানে তড়িৎ ক্ষেত্র বের করতে বলে। তাহলে এরকম বিভব দেওয়া থাকলে তড়িৎ ক্ষেত্র কী করে বের করা যায়, তড়িৎ ক্ষেত্র আর বিভবের মধ্যে কী সম্পর্ক আছে, এরকম একটা রিলেশন আমি বারবার বলেছি যে এখানে ভি এক্স ওয়াই জেড এর ফাংশন। তাহলে ভি যদি এক্স ওয়াই জেড এর ফাংশন হয় তাহলে তড়িৎ ক্ষেত্র বের করার জন্য কোন সূত্র আমরা ব্যবহার করি, এই সূত্র আমরা ব্যবহার করি, ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স। এটাকে বলা হয় ডেল অপারেটর, ডেল। ঠিক আছে, ডেল ভি ডেল এক্স, এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা সেই ডেরিভেটিভ করায়। ঠিক আছে, এই যে আমরা অবকলন করি সেই অবকলনই আমরা করব এক্সের সাপেক্ষে, কিন্তু এর বিশেষত্ব হচ্ছে যখন তুমি লিখবে ডেল ভি ডেল এক্স, এই কথার মানে হচ্ছে তুমি এক্সের সাপেক্ষে অবকলন করবে, বাকি যে ওয়াই জেড যেগুলো আছে সেগুলোকে ধ্রুবক মনে করবে। তুমি যখন ডেল ভি ডেল ওয়াই লিখবে এই কথার মানে হচ্ছে তুমি যখন ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করবে তখন তুমি এক্স আর জেডকে ধ্রুবক হিসেবে ধরে নেবে। ডেল ভি ডেল জেড লেখার মানে হচ্ছে তুমি জেডের সাপেক্ষে অবকলন করবে, আর জেডের সাপেক্ষে যখন তুমি অবকলন করবে এক্স আর ওয়াইকে তখন তুমি ধ্রুবক ধরে নেবে। ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য, তাছাড়া আর কোনো পার্থক্য নেই ডেরিভেটিভের সাথে এটা। এই ধরনের যে ডেল দিয়ে লেখাকে বলে আংশিক অবকলন বলে এটাকে। ঠিক আছে, তাহলে কী লিখবো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইংলিশে বলে। সো ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস কী হবে, ডেল ভি ডেল জেড কে ক্যাপ। এটা যদি আমরা এই সূত্র হিসেবে যদি আমি ডেরিভেটিভটা করি তাহলে আমাদের আনসার বেরিয়ে যাবে। তাহলে একটা একটা করে বের করি আমি। সো প্রথমে ডেল ভি ডেল এক্স বের করি, ডেল ভি ডেল এক্স কত হবে, ভিকে তুমি ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে, তাহলে প্রথম ক্ষেত্রে ডেরিভেটিভ করলে আমি বলছি এক্সের সাপেক্ষে যখন ডেরিভেটিভ করবো তখন ওয়াই আর জেডকে ধ্রুবক হিসেবে ধরে নেবো। তাহলে করলে কী হবে, প্রথমে কী পাবো, 6y, তারপরে কত হবে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কিন্তু এখানে তো এক্স নেই। তাহলে এক্স যদি না থাকে ওয়াইয়ের মধ্যে তো এক্স নেই, তাহলে ওটা ডেরিভেটিভ করলে কী পাবো, 0 পাবো। তারপরে এখানে তো এক্স নেই, তাহলে এবার ডেরিভেটিভ কী হবে, 0 হবে। তাহলে ডেল বি ডেল এক্স করলে আনসার শুধু কী হবে আমাদের, 6y হবে। তারপরে কী করবো, ডেল বি ডেল ওয়াই করবো, ডেল বি ডেল ওয়াই করলে কী পাবো, এবার ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি এই পুরো ভিটাকে যদি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত পাবো, ওয়াইয়ের সাপেক্ষে যখন ডেরিভেটিভ করবো এক্সকে ধ্রুবক হিসেবে ধরে নেবো, তাহলে আনসার কী হবে আমাদের, 6x। তারপরে কী হবে, -1, তারপরে কী হবে, +2z। তারপরে কী করতে হবে আমাদের, ডেল ভি ডেল জেড করতে হবে। ডেল বি ডেল জেড করি আমরা, এবার জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করবো তখন ধরে নেবো এক্স আর ওয়াই ধ্রুবক। তাহলে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমাদের কী হবে, এখানে তো কোনো জেড নেই তাহলে 0 হবে, এখানে কোনো জেড নেই তাহলে ডেরিভেটিভ করলে 0 হবে, তারপরটাতে একটা জেড আছে তাহলে তার ডেরিভেটিভ করলে কত হবে, 2y হবে। এবার এই ডেল বি ডেল এক্সের মান কোন কোন পয়েন্টে বের করতে হবে, 110তে বের করতে হবে। তাহলে ডেল বি ডেল এক্স 110তে কত হবে, তুমি এখানে তো এক্স বসানোর কোনো জায়গা নেই, তাহলে আমরা কী করবো, ডেল ভি ডেল এক্সের মান কোন পয়েন্টে বের করবো, এই 110তে বের করবো। 110তে ভ্যালু কত হবে আমাদের, এখানে এক্স বসানোর জায়গা নেই তাহলে ওয়াইয়ের মান বসাবো, ওয়াই এখানে বসাবো, ওয়াইয়ের জায়গায় 1 বসাবো, এখানে ওয়াই বলছে 1 বসাতে, তাহলে কত হবে, 6 × 1 6 হবে। সেরকমভাবে ডেল ভি ডেল ওয়াই ওই পয়েন্টে কত হবে, ওই পয়েন্ট বলতে আমাদের 110তে কত হবে আমাদের, 110তে হবে এক্সের জায়গায় তুমি কী লিখবে 1, ওয়াইয়ের জায়গায় কী লিখবে 1, জেডের জায়গায় 0, তাহলে লেখো 6 × 1, তাহলে 6 হবে, -1, তাহলে এটা করলে কত হবে 5। আর ডেল বি ডেল জেড কত হবে আমাদের, বসিয়ে দাও এখানে, ডেল বি ডেল জেড 110তে কত হবে আমাদের, বসিয়ে দাও। তাহলে এখানেও জেড বসানোর জায়গা নেই তাহলে কত হবে, 2 × ওয়াই বসানোর জায়গা আছে, ওয়াই × 1 মানে ওয়াইয়ের জায়গায় 1 বসবে, তাহলে 2 × 1 করলে 2 হবে। তাহলে এই ডেল বি ডেল এক্স, ডেল বি ডেল ওয়াই, ডেল বি ডেল জেড আমাদের ওই পয়েন্টটাতে বেরিয়ে গেল। তাহলে এবার কী করতে হবে, মাইনাস দিয়ে সবগুলোকে লিখতে হবে কারণ এখানে সব মাইনাস আছে। তাহলে মাইনাস করলে কত হবে, এখানে -6i ক্যাপ -5j ক্যাপ প্লাস কী হবে 2k ক্যাপ। তাহলে মাইনাস কমন নিয়ে উত্তরে লেখা আছে। তাহলে দেখো মাইনাস কমন নিয়ে আমাদের কোনটা হচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের, কিন্তু এখানে তো মাইনাস আসেনি আমাদের, তাহলে কি আমি এখানে ভুল করেছি, এখানে 0 পয়েন্ট, এখানে 2y হচ্ছে, এখানে তো প্লাসই আছে, এখানে তো অপশান হিসেবে তো এইটাই হওয়া উচিত, তাহলে তো এখানে হয়তো মাইনাস ছিল, আমি এখানে ভুল করে প্লাস লিখেছি, এইটাই উত্তর হবে। কারণ দেখো বাকি দুটো ঠিকই আছে, মাইনাস যদি কমন নিই এখানে হয়তো, তাহলে আমি অপশান যখন দিয়েছি তখন হয়তো ভুল লিখেছি, তাহলে এটা আমাদের মাইনাস হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে,
তাহলে এটা আমাদের উত্তর হবে। তো মাইনাস কমন নিলে এটা আসবে আমাদের, যে মাইনাস কমন নিলে 6i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 2, ও এখানে তো মাইনাস 2 হবে, সরি সরি সরি, এখানে তো মাইনাস মাইনাস ছিল, এই মাইনাসটা দিতে আমি ভুলে গেছি, সরি সরি, ঠিক আছে উত্তর ঠিক আছে, সরি সরি সরি, ঠিক আছে উত্তর। তাহলে কত হচ্ছে এখানে প্লাস 2k ক্যাপ, এরকমটা আমাদের হবে। তো এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্ক খুব আসে, এই দেখো নিচেই একটা দেওয়া আছে, এই দেখো আরেকবার এসেছে পরীক্ষায়, ঠিক আছে দেখেছো, এই ধরনের অঙ্ক খুব আসে, যে বিভব বলে দেয় তড়িৎ ক্ষেত্র বের করতে বলে, তড়িৎ ক্ষেত্র বলে দেয় বিভব বের করতে বলে, উল্টোটা বের করতে বলে, ঠিক আছে, এরকম খুব দেয় পরীক্ষায়, ভালো করে শিখে নাও এগুলো। এবার করতে হবে এগুলো, ক্লাস 12-এও খুবই দেয় ক্লাস 12-এ এগুলো, ঠিক আছে। কোয়েশ্চেন সব একই রকমই আসে, একটু আইডিয়া থাকলে সব কোয়েশ্চেনে তুমি করতে পারবে। তারপর এটাতে কী বলেছে দেখো, ইলেকট্রিক ফিল্ড একটা অঞ্চলে তড়িৎ ক্ষেত্র কীভাবে কাজ করছে, রেডিয়ালি আউটওয়ার্ড, রেডিয়ালি মানে হচ্ছে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে কাজ করছে একটা অঞ্চলে তড়িৎ ক্ষেত্র। তাহলে ই যদি ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে কাজ করে, সেটাকে আমরা এইভাবে লিখি, সো ই ইজিক্যাল টু কেমনভাবে কাজ করছে, এ আর ক্যাপ এইভাবে কাজ করছে, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে একক ভেক্টরকে এইভাবে লেখা হয়। তাহলে ই আমার অ্যাকচুয়ালি ভেক্টর দিয়ে লিখলে এরকমটা হবে, চার্জ কন্টেইনড ইন এ স্পিয়ার অফ রেডিয়াস এ সেন্টার্ড অ্যাট দ্য অরিজিন অফ দ্য ফিল্ড উইল বি কত হবে, তাহলে একটা অঞ্চলে এ ব্যাসার্ধের যে স্ফিয়ার গোলক তার ভেতরে কতটা আধান আছে সেটাকে আমাকে বের করতে হবে। তাহলে এটা ইজিলি কোন সূত্র দিয়ে করা যায়, গাউসের সূত্র দিয়ে করা যায়, কারণ গাউসের সূত্র বলছে ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কত হবে, এইটা একটা বদ্ধতল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, কিউ বাই এপসাইলন নট হবে। ঠিক আছে, সাধারণত এপসাইলন দিয়ে আমি পড়িয়েছি, কিন্তু অঙ্ক করার সময় আমি বলেছি বারবার এপসাইলন নট লিখবো, ঠিক আছে, কারণ ধরে নেওয়া হয় কিছু অঙ্কে না বলে দেওয়া থাকলে এখানে শূন্য মাধ্যম আছে, আর শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্য থাকে এপসাইলন নট বলে, তাহলে এটা এপসাইলন নট লিখেছি আমি। তাহলে আমরা কি করবো এবার, ই এখানে কত আছে, এ আর ক্যাপ, তাহলে এ আর ক্যাপ এরকমভাবে বসিয়ে দেবো ডিরেক্টলি। আর ডিএস মানে কত, ডিএস মানে ডিএসের এরিয়া কোন বরাবর হচ্ছে এখানে, এরকমটা হচ্ছে আমাদের ডিএস কোন বরাবর হবে, এটা আর ক্যাপ বরাবর হবে, এরকমটা আমাদের হবে এখানে, বুঝতে পারলে। তাহলে এবার এই রিজিয়নে আমাকে করতে হবে। এখন এই যে অঞ্চলটা এসটা আমরা কিভাবে নিচ্ছি, এস বলতে কোন পয়েন্টগুলো হচ্ছে, এস বলতে এই গোলকের উপরের পয়েন্টগুলো হচ্ছে, কারণ আমরা বদ্ধক্ষেত্র হিসেবে এরকম নিই, ঠিক আছে। বদ্ধক্ষেত্র বলতে এখানে একটা স্ফিয়ারকে নিতে বলেছি, তাহলে স্ফিয়ারের ওপরে ই ডট ডিএস করা মানে কি, ওই গোলকটার ওপরের প্রত্যেকটা পয়েন্টে তুমি তড়িৎক্ষেত্রের ভ্যালু লিখছো আর এরকম ডট প্রোডাক্ট করছো, ঠিক আছে। তাহলে তড়িৎক্ষেত্রটাকে লিখছো আর ডট প্রোডাক্ট করছো। এখন এর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে এই আর এর এখানে কি হয়ে যাবে, তোমার আর এর এখানে এ হয়ে যাবে, ছোট হাতের এ, ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখবো, এইরকম লিখবো, ঠিক আছে, ইন্টু ডট কি লিখবো, ডিএস ইন্টু আর ক্যাপ, এইভাবে লিখবো এখানে, বুঝতে পারলে কথাটা আমার। তাহলে এটা সমান কত হবে আমাদের, কিউ বাই এপসাইলন নট, এরকমটা আমাদের হবে। ওকে, তাহলে এবার যদি তুমি ইন্টিগ্রেশন করে দাও, ভেরি ইজি করা এবার, ঠিক আছে, খুবই ইজি হয়ে গেল, দেখো এখানে এবার আমার, তাহলে কত হয়ে যাবে আমাদের এখানে যদি তুমি করে দাও, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা কী হয়ে গেল, ইলেকট্রিক ফিল্ড তো কনস্ট্যান্ট হয়ে গেল, ইলেকট্রিক ফিল্ড তো ধ্রুবক হয়ে গেল এখানে, তাই না। তাহলে এখানে আমি কি লিখে দেবো, যে তুমি যদি এখানে করো তাহলে কত পাবে, এখানে এ তো বাইরে চলে আসলো, ঠিক আছে। তাহলে আর ডট আর ক্যাপে কত হয়ে যাবে 1, তাহলে ডিএসের এই এরিয়াটা ক্যালকুলেট করলে হয়ে যাবে। আর ডিএসের এই পুরো এরিয়াটা কত হবে, এই ডিএসের যে ইন্টিগ্রেশন লিখেছে এটা মানে হচ্ছে ডিএসের পুরো ক্ষেত্রফল, মানে এস সারফেসটার পুরো ক্ষেত্রফল। আর এস সারফেসটা হিসেবে এখানে কি ছিল, গোলকটা ছিল, গোলকটার ব্যাসার্ধ কত ছিল, গোলকটার ব্যাসার্ধ ছিল এ, তাহলে এখানে কি লিখবো, এ ইন্টু গোলকের পুরোটার ক্ষেত্রফল কত 4π আর স্কোয়ার, তাহলে 4π স্কোয়ার হবে, তাহলে কিউ বাই কী হবে, এপসাইলন নট। তাহলে আমাকে চার্জ কতটা আছে ওই গোলকের ভেতরে সেটা বের করতে হবে। সো কিউ ইজ ইকুয়াল টু কত হবে, হিসাব করে দেখো কত হচ্ছে, 4π এ ইন্টু এ কিউব ইন্টু এপসাইলন নট, তাহলে এটা হবে কিউ এর ভ্যালু। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হবে, 4π এপসাইলন নট ক্যাপিটাল এ ইন্টু এ কিউব, এটা আমাদের আনসার হবে। তাহলে দেখো বুঝতে পারলে কিনা, আশা করি আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। তাহলে এটা আমাদের এরকম হবে। ওকে, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, বলেছি যে in a region the potential represented by the potential represented as এরকম আছে আমাদের। তাহলে পোটেনশিয়াল দিয়ে দিয়েছে, তোমাকে কী করতে হবে, ভি হচ্ছে এখানে ভোল্টে আছে, XYZ মিটারে আছে, তাহলে ইলেকট্রিক ফোর্স কত হবে সেটা এখানে বের করতে হবে, তড়িৎ ক্ষেত্র এখানে বের করতে বলেছে, ঠিক আছে। ওকে, তাহলে তড়িৎ ক্ষেত্র এখানে আমি বের করবো, তাহলে তড়িৎ ক্ষেত্রটা কীভাবে বেরোবে এখানে আমাদের, সো ই ইজ ইকাল টু কত হবে আমাদের, ই ইজ ইকাল টু হবে মাইনাস ডেল বি ডেল এক্স মাইনাস, ওইভাবে করতে হবে, ঠিক আছে। আর আমি অত ডিটেলসে বলছি না, তাতে করে ফেলছি আমি, তাহলে ডেল বি ডেল এক্স করবো আমি, অত ডিটেলসে বলছি না। তাহলে ডেল বি ডেল এক্স করলে কত হবে সেটা বের করবো এখানে, 1 পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে। ডেল বি ডেল এক্স করলে কত হবে, 6 হবে, মাইনাস কী হবে 8y, তারপরে কী হবে, কিছু হবে না। সো ডেল বি ডেল ওয়াই করলে কত হবে আমাদের, ডেল বি ডেল ওয়াই করলে হবে -8x
-8 আর আর এখানে হবে +6z, এরকমটা হবে। আর ডেল বি ডেল জেড করলে কত হবে? ডেল বি ডেল জেড করলে হবে আমাদের, ডেল বি ডেল জেড করলে হবে তোমার, এখানে কিছু হবে না 3টে থেকে, তারপরে কত হবে 6y হবে। এবার তুমি 1 1 পয়েন্টে বের করো, তাহলে এই ভ্যালুগুলো কত হবে 1 1 পয়েন্টে বের করে ফেলি। 6 - 8 তাহলে কত হচ্ছে -2 হচ্ছে, এখানে করলে 8 -8 কত হচ্ছে এখানে -8, হ্যাঁ -16 প্লাস -10 হবে, আর এখানে কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে কত হচ্ছে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে, যে তোমার মাইনাস দিয়ে লিখতে হবে, সব মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 2i ক্যাপ হবে। কোথা থেকে লিখছি? ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স, তাহলে এর আগে একটা মাইনাস দিতে হবে ডেল ভি ডেল এক্সের আগে, তাহলে কী হয়ে গেল সেটা +2i ক্যাপ হয়ে গেল, চিহ্নগুলো উল্টে লিখতে হবে। তো 10j ক্যাপ মাইনাস কী হবে 6k ক্যাপ। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা, এটা হচ্ছে ভেক্টর হিসেবে লেখা আছে। এবার এর মান লিখতে বলছে, মান কী হবে? এগুলো সব রুট করতে হবে, স্কোয়ার করে রুট করতে হবে। তাহলে স্কোয়ার করলে কত হবে 4 + 10 স্কোয়ার করলে কত হবে 100, আর 6 স্কোয়ার করলে কত হবে 36। এটা হবে তড়িৎ ক্ষেত্রের মান। তাহলে কত হবে √140, তাহলে √140 এটাকে যদি তুমি হিসাব করো তাহলে কত হবে আমাদের √140কে আমরা কীভাবে লিখতে পারি 140, তাহলে 2 ইন্টু কত হচ্ছে আমাদের 75, এরকমটা আমাদের হবে। 25 3 তাহলে 5 তো বাইরে চলে আসবে। ওকে, তাহলে 5 ইন্টু 25 ইন্টু 3 হচ্ছে, তাহলে 4। আচ্ছা, এটা তো ইজিলি হয়ে যাবে এটা করলে। তাহলে কত হচ্ছে আমাদের এখানে যে 140, তার রুট করতে হবে আমাকে। তাহলে এটাকে কীভাবে লিখতে পারি আমি 2 ইন্টু, আচ্ছা এখানে 70 হতো, সরি 2 ইন্টু 70 মানে কত 35 ইন্টু 2, এরকমটা আমাদের হতো। তাহলে এটা রুট করলে কত হবে 2√35, এরকম এত নিউটন আমাদের হবে। ঠিক আছে, কিন্তু 2√35 নেই তো, এখানে 4√35 নিউটন আছে। আচ্ছা, তাহলে 140 এরকমটা আমাদের হচ্ছে। আমি কোথাও ভুল করিনি তো দেখি। সো ডেল বি ডেল এক্স করলে কত হবে? ডেল বি ডেল এক্স করলে 6 - 8y হবে। ওকে, ডেল বি ডেল ওয়াই করতে হবে। ডেল বি ডেল ওয়াই করলে -8x -8 প্লাস 6z হবে। আর ডেল বি ডেল জেড করলে লাস্টেরটুকু শুধু হবে, ডেল বি ডেল জেড করলে 6y হবে। এটা 6 হবে, এটা -16 প্লাস 6 -10 হবে, আর এটা 6 - 8 -2 হবে। ঠিকই তো আছে এগুলো। সো 2i ক্যাপ প্লাস 10j ক্যাপ -6 ক্যাপ, কিন্তু ঠিকই আছে। 4 140 হবে এখানে। সো 2 4 × 35, হ্যাঁ 2 30, হয়তো এখানে ভুল করেছি আমি, ঠিক আছে, হয়তো অপশান দিতে ভুল করেছি। তাহলে এটা আমাদের হবে তড়িৎ ক্ষেত্রের মান। তাহলে এটা আমাদের ক্যালকুলেট হয়ে গেল। ঠিক আছে, এরপরটা দেখো। এরপরটা দেখো, আমি আবার চেক করে দেখবো যে দুটো একটা প্রবলেম হচ্ছে, আমি আবার চেক করে দেখবো যে আমি অপশানে ভুল দিয়েছি নাকি এখানে ইয়ে হয়েছে, আমারই ভুল হয়েছে। ওকে, দেখো তারপরে দেখো কি বলছে এখানে। এ কন্ডাক্টিং স্পিয়ার অফ রেডিয়াস আর ইজ গিভেন চার্জ কিউ, দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্পিয়ার কত হবে? তাহলে এই কন্ডাক্টিং স্পিয়ারটার জন্য যখনই পরিবাহী গোলক বলবে, পরিবাহী গোলকের আধান কোথায় থাকে? আধান পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে। আধান পরিবাহীর কোথায় অবস্থান করে? এরকম বাইরের পৃষ্ঠে অবস্থান করে। তাহলে আধান যদি পরিবাহীর বাইরের পৃষ্ঠে আমাদের এরকম অবস্থান করে, তাহলে এই বলেছে এই পৃষ্ঠের জন্য দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড সেন্টারে কত হবে সেটা বের করতে বলেছে। আমি বারবার বলেছি যে পরিবাহী গোলক যদি হয়, সেটা নিরেট হোক ফাঁপা হোক, আধান যেহেতু বাইরের পৃষ্ঠে অবস্থান করে, তাহলে সেন্টারের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কী হয়ে যায়? 0 হয়ে যায়। বা ভেতরের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয়? 0। সেন্টারেও তাহলে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, এবং পৃষ্ঠে যা বিভব হবে ভেতরের প্রত্যেকটা পয়েন্টেই সেই বিভব হবে। তাহলে এখানে বিভবের মান কত হবে? সেন্টারেও বিভব কত হবে? Q/4πε r হবে। Q/4πε r, এটা হচ্ছে বিভব হবে। তাহলে বিভব হবে এইটা, আর ইলেকট্রিক ফিল্ড হবে 0। তাহলে প্রথমে বের করতে বলছে বিভব, তারপরে বের করতে বলছে তড়িৎ ক্ষেত্র। তাহলে আনসার এটা হবে আমাদের। ঠিক আছে, এই রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে, দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্পিয়ার রেসপেক্টিভলি, মানে যথাক্রমে ওই সেন্টারে কেন্দ্রে তড়িৎ বিভব আর তড়িৎ ক্ষেত্র বের করতে বলছে। তাহলে এটা হবে তোমার তড়িৎ বিভব, এটা হবে তোমার তড়িৎ ক্ষেত্র, পর্যায়ক্রমে পরপর। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা আমার। তারপরে কি বলেছে দেখো, একটা তড়িৎ দ্বিমেরু আছে। তড়িৎ দ্বিমেরুটা অ্যালাইন্ড আছে প্যারালাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড। প্রথমে ইলেকট্রিক ফিল্ড বরাবর একটা তড়িৎ দ্বিমেরু আছে। একটা তড়িৎ দ্বিমেরু আছে। এবার বলেছে দ্য এনার্জি রিকোয়ার্ড টু রোটেট দ্য ডাইপোল বাই 90 ডিগ্রি। এবার এই তড়িৎ দ্বিমেরুটাকে যদি ইলেকট্রিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে তুমি ঘুরিয়ে দাও, তার জন্য বলেছে এনার্জি কতটা দিতে হবে তড়িৎ দ্বিমেরুটাকে। তড়িৎ দ্বিমেরু এরকম ঘুরবে না, কারণ তড়িৎ দ্বিমেরু সবসময় তড়িৎ ক্ষেত্র বরাবর অবস্থান করতে চায়, কারণ তড়িৎ ক্ষেত্রের এই অবস্থানে তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি সব থেকে কম হয়। ঠিক আছে, সেই জন্য তড়িৎ দ্বিমেরু সবসময় তড়িৎ ক্ষেত্র বরাবর থাকতে চায়, অথবা তড়িৎ ক্ষেত্র তড়িৎ দ্বিমেরুকে শুইয়ে দেয় তড়িৎ ক্ষেত্র বরাবর।
তুমি যদি তার এগেনস্টে তড়িৎদ্বিমেরুকে ঘোরাও, তার জন্য তোমাকে কী করতে হবে, এখানে এনার্জি দিতে হবে বা কাজ করতে হবে তড়িৎদ্বিমেরুটার উপর, তার ফলেই সে ঘুরবে। তাহলে এখানে কতটা এনার্জি দিতে হবে ওই 90 ডিগ্রি ঘোরাতে, সেটা তোমাকে বের করতে বলেছে। মানে কতটা কৃতকার্য তুমি ওর উপর করেছো সেটা সোজাসুজি বের করতে হবে তোমাকে। তাহলে কৃতকার্যের রাশিমালা কি, আজকেই বললাম যে পি ইন্টু কত হয় cos θ1 মাইনাস cos θ2। প্রথমে কত অ্যাঙ্গেলে ছিল, ইলেকট্রিক ফিল্ড বরাবর ছিল, তাহলে আমি সেটাকে আমরা বলছি cos 0 ডিগ্রি। তারপরে কত ডিগ্রিতে গেছে, 90 ডিগ্রিতে, তাহলে কি লিখবো cos θf, θf মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু 0, তাহলে কত কৃতকার্য করতে হবে, পি পরিমাণ কৃতকার্য আমাকে এখানে করতে হবে। সো এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, এই দেখো আবার সেই অঙ্ক যেটা আমি তোমাদের একটু আগেই বলছিলাম, যে এরকম রড দিয়ে দুটো এইরকম গোলককে এরকম ঝুলিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই টাইপের সিচুয়েশনে আমি কি বলেছি, ওই ট্যান থিটাটাকে বলেছি মনে রাখতে। এবার কিন্তু আমি আর ট্যান থিটাটা ওই অত বড় করে দেখাবো না, আমি এবার ডিরেক্টলি লিখবো। আমি তোমাদের কি বলেছিলাম ওখানে মনে করে দেখো তো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী বলেছিলাম, ট্যান থিটা ইজ ইকুয়াল টু বলেছিলাম যে কে ইন্টু কত বলেছিলাম, যে এম জি বাই কি হচ্ছে আমাদের এই ডিস্টেন্সের যে স্কোয়ার সেটা ছিল, এই যে ডিস্টেন্সটা যদি এক্স ছিল, সেই ডিস্টেন্সের কী ছিল আমাদের স্কোয়ার ছিল এরকম নিচেই। সো ডিস্টেন্সের স্কোয়ার, বাকি সব কনস্ট্যান্ট আছে, অত আর সেই জন্য বলছি না যে সেরকম, সেই জন্য ডিরেক্টলি আমি এরকমটা বলে দিচ্ছি যে এরকমটা আমাদের ছিল। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এই রেজাল্টটা এবার ডিরেক্টলি তোমরা এরকম লিখতে পারবে। ঠিক আছে তো, ওকে। তাহলে আচ্ছা, এই এমজিটা এখানে ছিল, এমজিটা ওখানে যেখানে লেখো কোনো অসুবিধা নেই, এরকম মনে রাখলে হবে। ঠিক আছে, যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কে বাই এমজি ইন্টু এক্স স্কোয়ার, এরকমটা আমাদের অ্যাকচুয়ালি ছিল এখানে। ঠিক আছে, আগে যদি বুঝতে না পারো তাহলে আচ্ছা আরেকবার বলেই দিই। এখানে দেখো, এইভাবে তোমার রডটা যদি থাকে, এইভাবে দুটো স্ফিয়ার যদি এরকম কিছুটা দূরত্বে রিপালশনের জন্য সরে যায়, তাহলে এই বরাবর কী কাজ করে, সুতোর টান ক্রিয়া করে। তাহলে এই টি এর উপাংশ এটা যদি থিটা হয়, তাহলে এইদিকে কী করে, থিটা কাজ করে। তাহলে এইদিকে এটাকে যদি উপাংশে ভাঙো তুমি, টিকে এই বরাবর উপাংশ পাবে টি কস থিটা, নিজের দিকে কাজ করবে এম জি, আর এই বরাবর কাজ করবে কত, টি সাইন থিটা। তাহলে টি সাইন থিটা সমান লেখো, এদের ভেতর কুলম্বিয়ান কতটা বল ক্রিয়া করছে, টি কস থিটা সমান এম জি লেখো, অনুপাত করলে তুমি এটা পেয়ে যাবে যে টি ট্যান থিটা ইজ ইকুয়াল টু এইটা। ঠিক আছে, আর পুরোটা করে আর বললাম না। তাহলে এইবার দেখো একটা জিনিস খেয়াল করে, তোমাকে এখানে বের করতে বলেছে যে টু পিথ বলস ক্যারিং ইকুয়াল চার্জেস, এই দুটো পিথ বল ছোটো বল ধরো এরকম, সেই বলে কিছুটা আধান দেওয়া হয়েছে, তারা একটা কমন পয়েন্ট থেকে তাদেরকে এরকম ছেড়ে দেওয়া হয়েছে, এবং যে স্ট্রিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে সেই লেন্থগুলো এল, তাহলে এটাও এল, এটাও ধরো এল, এবং ইকুইলিব্রিয়ামে একটা সাম্যাবস্থায় তাদের ভেতর দূরত্ব ছিল আর। তাহলে প্রথমে এই দূরত্বটা আর ছিল তাদের ভেতর, এই দূরত্বটা প্রথমে কত তাদের ভেতর ছিল আর। নাও দ্য স্ট্রিংস আর রিজিডলি ক্লাম্পড অ্যাট দ্য হাফ অফ ইট সাইড। এবার কি করা হলো, এই জিনিসটাকে এইরকম বানিয়ে দেওয়া হলো যে সুতোর দৈর্ঘ্যটাকে সেম রেখে তোমার জিনিসটাকে মাঝে করে দেওয়া হলো, মানে এই নিচের দিকে সরিয়ে দেওয়া হলো, এরকম করে দেওয়া হলো। তাহলে কী করা হলো, দ্য ইকুইলিব্রিয়াম সেপারেশন বিটুইন দ্য বলস নাও বিকাম, এখন কত হবে, এখন এই বলের ভেতর যেই ডিস্টেন্সটা সেটা কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তার মানে এখানে এই আর ড্যাশটা কত সেটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই সিচুয়েশনে এই অ্যাঙ্গেলটাকে যদি বলি আমি থিটা, তাহলে এই আরটাকে একটু বোঝার চেষ্টা করি, এখানে কি বলতে চেয়েছে অ্যাকচুয়ালি। তাহলে ট্যান থিটা মানে কি, লম্ববাই ভূমি, তাহলে এই ট্যান থিটা মানে কি লম্ববাই ভূমি, এই টোটাল দূরত্ব যদি আর হয় তাহলে এইটুকু কত হবে, আর বাই টু, এখান থেকে এইটুকু কত হবে, আর বাই টু। তাহলে আমরা কি লিখতে পারি, লম্ববাই ভূমি, তাহলে আর বাই টু, আর ভূমি কত এখানে, ভূমি হচ্ছে ওয়াই, সো আর বাই টু ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কে বাই এম জি ইন্টু কত হবে, আর মানে এই এক্স মানে কি বলছিলাম, দূরত্বটাকে বলছিলাম, সেই দূরত্ব হিসেবে এখানে কত আছে, আর আছে, তাহলে আমি এখানে আর স্কোয়ার লিখে দিচ্ছি। তাহলে আমাদের সিচুয়েশনে এরকমটা হবে, তাহলে আমরা বলতে পারি না এখানে আর কিউব ইজ প্রপোর্শনাল টু ওয়াই হবে এখানে, কারণ তুমি যদি এই ডান দিকে সব নিয়ে যাও তাহলে কি হবে, আর কিউব ইজ ইকুয়াল টু কত হবে, 2k বাই এম জি ইন্টু ওয়াই, এটা হবে আমাদের। ওই কে তো 1/4 আর এম জি বা সবই কনস্ট্যান্ট, তাহলে ভ্যারি করছে কে, এখানে ভ্যারি করছে আটটা চেঞ্জ হচ্ছে, আর ওয়াইটা চেঞ্জ হচ্ছে। ওয়াইটা প্রথমে ওয়াই ছিল, তারপর দেখো ওয়াই বাই টু করে দিয়েছি, তার মানে তাহলে আমরা কি বলতে পারি যে এখানে আর কিউব মানে এদের মধ্যবর্তী যে দূরত্বটা, এই পিথ বল দুটোর মধ্যবর্তী যে দূরত্বটা, তার কিউব ইজ প্রপোর্শনাল টু কী হবে, এই হাইটের সাথে এটা প্রপোর্শনাল হবে। তাহলে আমরা বলতে পারি না যে আর ড্যাশ বাই আর তার কিউব ইজ ইকুয়াল টু কী হবে, ওয়াই বাই টু বাই ওয়াই, এরকমটা আমাদের হবে। কেন স্যার এটা লিখলেন, কারণ হচ্ছে এই দেখো আর কিউব ইজ প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে আর কিউব সমান কি লিখতে পারি, সাম কনস্ট্যান্ট ইন্টু ওয়াই। তাহলে তাই যদি হয় তাহলে আর চেঞ্জ হয়ে যখন আর ড্যাশ হয়ে গেল,
তাহলে সেই আর ড্যাশ কিউব ইজ ইকাল টু কী হবে, এ ইন্টু ওয়াই বাই টু হবে। এবার এদের আমি কি করেছি, অনুপাত করে এই যে একবারে লিখেছি যে আর ড্যাশ বাই আর কিউব ইজ ইকাল টু, তাহলে এ কেটে যাবে, তাহলে কত হবে ওয়াই বাই টু বাই ওয়াই হবে। তাহলে এটা করলে কত হবে, হাফ হবে এরকম। তাহলে আর ড্যাশ ইজ ইকাল টু কত হবে, তুমি দুপাশে কিউব রুট করে দাও, ঘনমূল করে দাও, ঘনমূল করে দিলে কত হবে আর বাই টু টু দি পাওয়ার 1/3 হবে। সো আর ড্যাশ ইজ ইকাল টু কত হবে, আর বাই টু টু দি পাওয়ার 1/3। তাহলে এইভাবে দেখো কত ইজিলি এই রিলেশনটাকে ইউজ করে আমরা করে ফেললাম। তাহলে সেটা আবার কোথা থেকে পেলাম, এই যে সম্পর্কটা থেকে। তাহলে এই সম্পর্কটাকে আমাদের মুখস্থ রাখতে হবে যে tan থিটা ইজ ইকাল টু কে বাই এম জি ইন্টু এক্স স্কোয়ার, কে মানে 1/4πε0, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, কে ইন্টু অ্যাকচুয়ালি কিউ স্কোয়ার হবে, কিউ বলতে এখানে এটার আধান এটার আধান, ঠিক আছে, কিউ স্কোয়ার বাই হচ্ছে এম জি ইন্টু এক্স স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি হতো। তাহলে এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে tan থিটা ইজ ইকাল টু কে ইন্টু কিউ স্কোয়ার বাই এম জি ইন্টু এক্স স্কোয়ার। এইভাবে জিনিসগুলো মনে রাখতে হবে, কিছু কিছু জিনিস শর্টকাট করার জন্য, তাড়াতাড়ি করার জন্য এইভাবে মনে রাখতে হবে। তারপরে দেখো এই যে যখনই দেখতে পেল এখানে সবসময় কি অপরিবর্তিত থাকে সেইগুলোকে খুঁজতে হয়, তাদের ভেতর কোনো না কোনো রিলেশন তোমার দিয়ে অঙ্কটা হয়ে যাবে। দেখো আগেও এরকম একটা রিলেশন দিয়ে আমরা ডেরিভেটিভ করে কিন্তু করেছিলাম। তাহলে সেই জিনিসগুলো একটু খুঁজতে হবে, তবেই অঙ্ক তাড়াতাড়ি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আশা করি বোঝাতে পারলাম এটা। তারপরটা দেখো, তারপরে কি বলছে এখানে, তারপরে দেখো বলেছে যে এখানে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে, সেই তড়িৎ ক্ষেত্র এরকম সামনের দিকে কাজ করছে, দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল কোন পয়েন্টে ম্যাক্সিমাম হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে কীভাবে করতে পারি এটা আমি তড়িৎ বিভব তড়িৎ ক্ষেত্র যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্র সেই দিকেই কাজ করে যেদিকে গেলে তড়িৎ বিভব কমে, তড়িৎ ক্ষেত্র সেই দিকেই কাজ করে যেদিকে গেলে তড়িৎ বিভব কমে। তাহলে তড়িৎ ক্ষেত্র যেহেতু ডান দিকে কাজ করছে, তার মানে ডান দিকে গেলে তড়িৎ বিভব কমবে। তাহলে এ পয়েন্টের তড়িৎ বিভব সব থেকে কম, তারপরে সি পয়েন্টের কম, তারপরে বি পয়েন্টের কম, তার মানে বি পয়েন্টের তড়িৎ বিভব সব থেকে বেশি, বি পয়েন্টের তড়িৎ বিভব সব থেকে বেশি, তারপরে সি এর তড়িৎ বিভব, তারপরে এর তড়িৎ বিভব, মানে এ এর সব থেকে কম। তাহলে কোন পয়েন্টে তড়িৎ বিভবের ভ্যালু ম্যাক্সিমাম হবে, বি পয়েন্টে তড়িৎ বিভবের ভ্যালু ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। দেখো একটা আইডিয়া থেকে আমরা করে ফেলতে পারলাম, তড়িৎ ক্ষেত্র সেই দিকেই ক্রিয়া করে যেদিকে গেলে তড়িৎ বিভব কমে। তুমি যদি তড়িৎ বিভবের রাশিমালা দেখো, তড়িৎ ক্ষেত্রের রাশিমালা দেখো যে কিউ বাই, ধরো এখানে একটা বিন্দু আধান আছে, বিন্দু আধানের জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কি হয়, কিউ বাই 4πε r²। তড়িৎ ক্ষেত্র কোন দিকে ক্রিয়া করে, এইরকম ডান দিকে ক্রিয়া করে। আর তড়িৎ বিভবের রাশিমালা কি, কিউ থেকে আর দূরত্বে তড়িৎ বিভবের রাশিমালা কি, কিউ বাই 4πε r। দেখো তুমি যত দূরে যেতে থাকবে, আর তো নিচেই আছে, তার মানে যত তুমি কিউ থেকে দূরে যেতে থাকবে তড়িৎ বিভবের মান আস্তে আস্তে কমতে 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 থাকবে। তার মানে তড়িৎ বিভব ডান দিকে কমছে, আর যেদিকে তড়িৎ বিভব কমছে তড়িৎ ক্ষেত্র সেই দিকে ক্রিয়া করে। তাহলে বি পয়েন্টে তড়িৎ বিভব এখানে কী হবে, সব থেকে বেশি হবে, এ পয়েন্টে সব থেকে কম হবে। দেখো কত ইজিলি করে ফেলতে পারলাম। তারপরে কি বলছে দেখো, টু মেটালিক স্পিয়ার্স অফ রেডিয়াই 1 সেন্টিমিটার অ্যান্ড 3 সেন্টিমিটার আর গিভেন চার্জেস। এদেরকে দুটো মেটালিক মানে তোমার ধাতব দুটো গোলক আছে, রেডিয়াই মানে বলেছিলাম রেডিয়াসের প্লুরাল, ব্যাসার্ধের প্লুরাল করলে রেডিয়াই হয়, রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার, রেডিয়াই হচ্ছে প্লুরাল। সো এদের রেডিয়াস বলেছে, একটা রেডিয়াস বলেছে 1 সেন্টিমিটার, একটা রেডিয়াস বলেছে 3 সেন্টিমিটার, আর গিভেন চার্জেস অফ এত আর এত। তাহলে এদেরকে এই একটাতে -1 × 10⁻⁻, এত কুলম আধান দেওয়া হয়েছে, আর একটাতে 4 × 10⁻² কুলম আধান দেওয়া হয়েছে যথাক্রমে, রেসপেক্টিভলি মানে যথাক্রমে। ইফ দিস আর কানেক্টেড বাই কন্ডাক্টিং ওয়্যার, দ্য ফাইনাল চার্জ অন দ্য বিগার স্পিয়ার ইজ কত হবে। এই সেম টাইপের কোয়েশ্চেন আমি কিন্তু আগের দিন 2 নম্বর কোয়েশ্চেনটাতে বুঝিয়েছিলাম কিন্তু, ঠিক আছে। কীভাবে বলেছিলাম যে এইভাবে যদি দুটো পরিবাহী গোলককে কানেক্ট করে দেওয়া হয় তাহলে ফাইনাল অবস্থায় এই গোলক দুটোতে যে আধান হয়, আমার লেকচারগুলো ভালো করে দেখবে, তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু, এবং কোয়েশ্চেন কী করে সলভ করতে হয় তোমাদের খুব ধারণা পরিষ্কার হয়ে যাবে। স্পিডটা তোমরা প্র্যাকটিস করতে করতে তারপরে নিয়ে আসতে পারবে, ঠিক আছে। ওকে, দেখো তাহলে এরকম দুটো গোলক আছে, তাহলে একটা গোলকে ফাইনাল অবস্থায় এই এ গোলকটাতে যদি Q1' আধান থাকে, ফাইনাল অবস্থায় এ বি গোলকে যদি Q2' আধান থাকে, আমি কি বলেছিলাম, এই দুটোকে যদি কানেক্ট করে দাও তাহলে বিভবের পার্থক্য যদি সেখানে বজায় থাকে তাহলে বেশি বিভব থেকে কম বিভবের দিকে তড়িৎ প্রবাহ হতে থাকে, এবং তড়িৎ প্রবাহটা তখনই বন্ধ হয় যখন বিভবটা দুজনের ইকুয়াল হয়ে যায়। এবং কি কন্ডিশন বলেছিলাম, বিভব সমান হয়ে গেলে তাদের একটা আধান যদি Q1' হয় আর একটা আধান যদি Q2' হয়, সেই অবস্থায় কি কন্ডিশনে বলেছিলাম বিভব সমান হয়ে যায়, যে Q1'/A ইজ ইকুয়াল টু Q2'/B। এই কন্ডিশনে তাদের বিভব কিন্তু সমান হয়ে যায়, এরকম গোলক দুটোকে যদি কানেক্ট করে দাও, ঠিক আছে। এবার আমি বলেছিলাম যে আধান কি থাকে, আধানের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কি জানি, আধান টোটাল আধান অপরিবর্তিত থাকে। এখানে টোটাল আধান কত, এই দুটো আধানকে তুমি যদি যোগ করো তাহলে কত আধান পাবে, এই Q1' Q প্লাস Q2' ওপরে যদি সংযোজন প্রক্রিয়া করো তাহলে কি হবে, ওপরে এদের আধানের যোগফল হবে, আর নিচে কি হবে, ব্যাসার্ধের যোগফল হবে। এদের ব্যাসার্ধ 3 + 1 করলে কত হবে, 4 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমি 4 লিখে দেবো, আর ওপরে কি লিখবো, এই দুটো আধানের যোগফল, আধান যোগ করলে কত হবে, 4 - 1 করলে কত হবে, 3 × 10⁻²। কিন্তু আমাকে কি বের করতে বলেছে, বড় যে গোলক, সেই বড়
গোলকে ফাইনালি বিভব কত হবে। বড় গোলক বলতে 3 সেন্টিমিটার, তাহলে বিটা ধরো আমার 3 সেন্টিমিটার, তাহলে কিউ টু ড্যাশের বিভব কত হবে। সো কিউ টু ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে 3/4 × 3 × 10⁻², এত কুলম্ব আমার কিন্তু আধান ফাইনালি থাকবে। ঠিক আছে, তাহলে এটা আমরা করব। তাহলে এটা করলে কত হবে আমাদের 2.25 হয়ে যাচ্ছে, কিন্তু 2.25 তো অপশান এখানে দেখছি না কোথাও। দ্য ফাইনাল চার্জ অন দ্য বিগার স্পিয়ার, তাহলে হয়তো স্মলার স্পিয়ারে বের করতে বলেছিল নাকি বিগার স্পিয়ার বের করতে বলেছে। স্মলার হলে ঠিকঠাক উত্তর আসছে, কারণ স্মলার হলে এটার রেডিয়াস 1 সেন্টিমিটার দিয়েছিল, তাহলে এখানে 1 হলেও তো ভুল আসছে এখানে। দ্য ফাইনাল চার্জ অন দ্য বিগার স্পিয়ার ইজ কত হবে, আমি তো ভুল লিখিনি কোথাও, যে এখানে ব্যাসার্ধ আছে 1 সেন্টিমিটার, এখানে আছে 3 সেন্টিমিটার, এখানে চার্জেস এরকম হচ্ছে। ইফ দ্য চার্জেস আর কন্ডাক্টিং হয় দ্য ফাইনাল চার্জ অন দ্য বিগার স্পিয়ার উইল বি কত, এটাই তো আসছে আমাদের 3 × 3, ভুল তো করিনি। V3 হবে আমাদের, না ঠিক করে দিতে হবে 2 পয়েন্ট, তাহলে তো হওয়া উচিত আমাদের 2.25 × 10⁻² কুলম্ব, কিন্তু এটা তো অপশানে দেখছি না। আচ্ছা, এটা আমি করে রাখলাম, এগুলো আমি চেক করে দেখবো, যে দুটো একটা তো সমস্যা হলো আজকে, আমি এগুলো চেক করে দেখবো, আমি হয়তো ভুল দিয়েছি অপশানে বা কোথাও কোনো ভুল আছে। প্রসিডিওর আমাদের এইটাই হবে, যেটা আমি বলেছি, এটাতে কোনো ভুল নেই, আমি গ্যারান্টি দিয়ে বলছি এটাতে কোনো ভুল নেই। ঠিক আছে, এটাতে কোনো ভুল নেই। ওকে, আচ্ছা, তারপরে দেখো, তারপরে কি বলেছে, হোয়াট ইজ দ্য ফ্লাক্স থ্রু এ কিউব অফ সাইড এ ইফ এ পয়েন্ট চার্জ অফ কিউ ইজ অ্যাট ওয়ান অফ ইটস কর্নার। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য ফ্লাক্স থ্রু এ কিউব, ফ্লাক্স মানে কি তড়িৎ ফ্লাক্স, একটা কিউব দিয়ে একটা ঘনক দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হবে, যে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত বলেছে এ, এবং সেই ঘনকের একটা কোণায় কিউ আধান রাখা আছে। তাহলে ঘনকের একটা কোণায় যদি কিউ আধান রাখা থাকে, তাহলে সেই ঘনক দিয়ে নির্গত যে তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা কত বের করতে বলেছে। এটা তো খুবই ইজি অঙ্ক, এটা কত হবে তড়িৎ ফ্লাক্স আমাদের Q/8 এপসাইলন নট হবে। ঠিক আছে, কীভাবে, এটা খুব কমন, এটা অনেকখানি করানো হয় অঙ্কটা, যে একটা ঘনক আছে, সেই ঘনকের একটা কোণায় একটা শীর্ষে, ঠিক আছে, একটা কর্নারে বা একটা ভার্টেক্সে যদি এরকম একটা কিউ আধান রাখা থাকে, তাহলে সেই ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে। এই ধরনের সিচুয়েশনে আমরা সবসময় এই আধানটাকে চারপাশ থেকে আবদ্ধ করে দিতে চাই, এবং চারপাশ থেকে যেন একটা তোমার প্রতিসাম্য অবস্থা বজায় থাকে, সেই টাইপের সিচুয়েশন আমরা তৈরি করতে চাই। তাহলে এই কিউ আধানটাকে যদি চার দিক থেকে আটকে দিই, তাহলে আরও কতগুলো আমার ঘনক দরকার, টোটাল 7টা ঘনক দরকার। তুমি ভাবো, তোমার ঘরের একটা কোণার কথা ভাবো, ওপরে নিচে ডানে বামে সব দিকে ঘনক দিয়ে, এই ওপরে নিচে ডানে বামে সব দিকে ঘনক দিয়ে এই কিউ আধানটাকে তুমি আটকে দিতে চাচ্ছ। তাহলে টোটাল তুমি কি ভাবতে পারো, যে 8টা ঘনকের একদম সেন্টারে থাকবে তোমার কিউ আধানটা। ঠিক আছে, 8টা ঘনকের এইভাবে ওপর নিচে ডানে বামে রুবিক্স কিউবের মতো 8টা ঘনকের একদম মিডিলে থাকবে কিউ আধানটা। তাহলে ওই 8টা ঘনক দিয়ে নির্গত টোটাল তড়িৎ ফ্লাক্স কত হবে Q/ε0, কারণ টোটাল বদ্ধতল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হয় Q/ε0, গাউসের সূত্র আমাদের সেটাই বলছে। তাহলে এই 8টা ঘনকের একটা ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, 8টা দিয়ে যদি এত হয়, তাহলে একটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে Q/8ε0, এটা হবে একটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স। তাহলে আনসার হবে আমাদের Q/8ε0। ঠিক আছে, তাহলে একটা অঙ্ক আমাদের হলো না আজকে। ঠিক আছে, এগুলো সব ইয়ের অঙ্ক, এগুলো হচ্ছে ক্যাপাসিটরের অঙ্ক, ধারকের অঙ্ক, এগুলো আমি নেক্সট দিন করাবো। ঠিক আছে, আচ্ছা, একটা অঙ্ক আমাদের হলো না, সেগুলো আমি দেখব। এছাড়া আমি জেইই মেন্সের অনেক প্রবলেম করবো, সেগুলো তোমরা করবে, যারা নিটের পরীক্ষা দেবে তারাও জেইই মেন্সের এই ফিজিক্সের অঙ্কগুলো কিন্তু দেখবে, তাতে তোমাদের অনেক ভালো হবে। কারণ 24, 25, 26-এর যে কোয়েশ্চেন এসেছে, জেইই মেন্সের যে কোয়েশ্চেন আছে, অনেক কোয়েশ্চেন ছোটো ছোটো কোয়েশ্চেন এসেছে, যেগুলো নিটেও আসে ওই টাইপের কোয়েশ্চেন। ঠিক আছে, সেই জন্য সেগুলো তোমরা দেখবে, তাহলে তোমাদের খুবই ভালো হবে। অনেক কোয়েশ্চেন এখানে আমি করাবো। ঠিক আছে, আর যদি তোমাদের কনসেপ্টে কোথাও ঘাটতি থাকে, তোমরা আমার ওই তড়িৎক্ষেত্র তড়িৎ বিভব এর ভিডিও দেখতে পারো। ঠিক আছে, ধারক সবই আসবে আস্তে আস্তে। ঠিক আছে, সেগুলো তোমরা দেখতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে ভিডিও ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা।